আমার নাম ইমতিয়াজ আহমেদ। আমি রাজশাহীর পুঠিয়া থানার একটি গ্রাম থেকে লিখছি। ঘটনাটি এখন থেকে প্রায় 5 বছর আগের। আমি এটা আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি এক কাঠমিস্ত্রির সঙ্গে ঘটে যাওয়া। সে একটি কাঠের আসবাবপত্রের দোকানে কাজ করত। দেখা যেত সে অনেক রাত পর্যন্ত দোকানে কাজ করত। প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরতে তার প্রায় 12:30টার মতো বেঁচে যেত। সে যেই দোকানে কাজ করত সেখান থেকে তার বাড়ি ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে। সে তার বাড়িতে হেঁটেই আসত। এরকমই একদিন রাতে তার সাথে ঘটনাটি ঘটে। বলে রাখা ভালো, তার বাড়িতে আসতে তাকে একটা কবরস্থান এবং একটা বাঁশঝাড় অতিক্রম করতে হতো। একদিন কাজ সেরে তিনি বাসায় ফিরছিলেন। সেদিন বাড়িতে ফিরতে তার প্রায় রাত 1:30টা বেজে যায়। দোকানে কাজের খুব চাপ থাকায় সেদিন কাজ থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। দিনটি ছিল অগাস্ট মাসের 5 তারিখ। প্রায় 5 মিনিট তার মোবাইলের টর্চ দিয়ে হাঁটার পর সে বাঁশঝাড় পার হবে, এমন সময় 2টি বাঁশ তার সামনে হেলে পড়ে এবং তার রাস্তা আটকে যায়। সে একটু বেশি সাহসী ছিল, সেজন্য ভয় না পেয়ে কি করা যায় তাই ভাবতে থাকে। তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে আশেপাশে তাকায় এবং একটা লাঠি দেখতে পায়। সে লাঠিটা তার হাতে তুলে বিসমিল্লাহ বলে বাঁশের ওপরে লাঠি দিয়ে 3টি বাড়ি দেয় এবং বাঁশ ঠিক আবার আগের জায়গায় উঠে যায়। এই বিষয়টি তার আগে থেকেই জানা ছিল। এমন পরিস্থিতিতে কেউ যদি বাঁশ অতিক্রম করে যাবার চেষ্টা করে তাহলে তার বিপদ হতে পারে। যাই হোক, কিছু দূর যাবার পর সে কবরস্থানের কাছে যায়। এবার ঘটে একটু অন্য ধরনের ঘটনা। সে তার সামনে তাকাতেই দেখতে পায় কবরের ভেতর থেকে একটা ছাগলের বাচ্চা উঠে আসছে। আগেই বলেছি সে একটু সাহসী, তাই সে এবারও ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে। ছাগলের বাচ্চাটি বারবার তার সামনে আসতে থাকে। সে তার হাতে থাকা লাঠিটা দিয়ে এবার ছাগল ছানাকে আঘাত করে। তারপর ছাগলের বাচ্চাটিকে সে আর কোথাও দেখতে পায় না। তারপর আবার সে সামনের দিকে এগোয়। এবার সে তার বাড়ির কাছাকাছি চলে আসে। তার বাড়ির কাছেই একটা মুদিখানার দোকান ছিল। দোকানটি ছিল তার চাচাতো ভাইয়ের। দোকানের সামনে একটা পুকুর ছিল। দোকান আর পুকুরের মাঝখানে ছিল রাস্তা। যাই হোক, সে দোকানের সামনে এসে দেখে দোকানটি পুকুরের তীরে ভাসছে। সে মনে করে ঝড়ে হয়তো দোকান পুকুরের ধারে ভাসছে। সে দৌড়ে তার চাচাতো ভাইকে ডাকতে যায়। সে তার ভাইয়ের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎ তার মনে হয়, না, আজকে তো কোনো ঝড় হয়নি, তাহলে দোকান পানির ভেতর গেল কিভাবে? সে আবার দোকানের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে দেখে দোকান তার ঠিক জায়গাতেই আছে। এই যে একের পর এক ঘটনা তার সঙ্গে ঘটে যাচ্ছে, তার একটিও তার মনে থাকে না। এসব হবার পর সে তার বাড়ির গেটের সামনে যায়। তার বাড়ির গেটের সামনে ছিল একটা টিউবওয়েল। সেখানে গিয়ে সে পানি খাবে বলে টিউবওয়েলের সামনে এগিয়ে যায়। এবার সে যা দেখে তা ছিল খুবই ভয়ঙ্কর। সে সেখানে একটি অবয়ব দেখতে পায়, যার কোনো মাথা ছিল না। তার গায়ে জড়ানো ছিল সাদা কাফনের কাপড়। সে এবার জোরে চিৎকার দিয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় এবং তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সে অনেকক্ষণ তার স্ত্রীকে ডাকার পর যখন কোনো সাড়া পায় না, তখন সে সেখানে মাটিতে বসে পড়ে। এক পর্যায়ে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার এক চাচা টয়লেটে যাবার জন্য বাড়ির বাইরে এলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির সবাইকে বাইরে ডেকে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। প্রায় ভোরের দিকে তার জ্ঞান ফিরলে তার রাতে ঘটে যাওয়া সকল ঘটনা মনে পড়ে যায় এবং সে সবকিছু খুলে বলে। জ্ঞান ফেরার পর দেখা যায় তার গায়ে প্রচন্ড জ্বর। পরের দিন সে তার স্ত্রীকে নিয়ে তাদের এলাকার এক কবিরাজের কাছে যায়। কবিরাজ তাকে বলে তাকে এসব ঘটনার হাত থেকে বাঁচতে হলে মসজিদে একটা ছাগল মানে একটা খাসি দান করতে হবে। তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকায় সে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। এই 2-1 দিনের মধ্যে তার সমস্যাটি ভালো হয়ে যায়। তার পরের দিন অর্থাৎ 7 অগস্ট
তার ছেলের মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। তার ছেলের অবস্থা খুব খারাপ ছিল। 2 দিন হাসপাতালে থাকার পর 9 তারিখ তার ছেলে সুস্থ হয়ে ওঠে। এসবের মধ্যে সে ভুলে যায় তাকে মসজিদে ছাগল দান করতে হবে। এর মধ্যে তার আবার একটি ঘটনা ঘটে। দিনটি ছিল অগাস্ট মাসের 10 তারিখ। সেদিন তিনি কাজ থেকে বাড়ি ফিরে আসার সময় আবার একটি ঘটনা ঘটে। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সেদিন দোকান থেকে ফিরতে তার বেশি রাত হয়নি, রাত প্রায় 10:30টার মতো বাজে। তিনি তার দোকান থেকে কিছু দূর আসার পর তার মনে হয় তার পেছন পেছন কেউ হাঁটছে। তিনি পেছন তাকাতেই কাউকে দেখতে পান না। যাই হোক, তিনি আবার হাঁটতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি সেই বাঁশঝাড়ের কাছে চলে আসেন। এবার বাঁশঝাড়ের কাছে কোনো ঘটনা ঘটেনি। তিনি হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর আবার সেই বাঁশঝাড় তার সামনে চলে আসে। তিনি ভাবতে থাকেন তিনি তো বাঁশঝাড় পার হয়েছেন। যাই হোক, একটু ভয় করলেও সাহস করে আবার হাঁটতে থাকেন। আবার একইভাবে সেই বাঁশঝাড় তার সামনে চলে আসে। এবার তিনি একটু বেশি ভয় পেতে শুরু করেন। তারপর তার একটা কথা মনে পড়ে যায়, এরকম অবস্থায় যদি গায়ের সবকিছু খুলে উল্টো করে আবার পরা যায় তাহলে এর থেকে বাঁচা যেতে পারে। আর কোনো কিছু না ভেবে তিনি সেটাই করেন এবং সেখান থেকে খুব জোরে দৌড়ে তার বাড়ির সামনে এসে আবার অজ্ঞান হয়ে যান। এবার তিনি সারা রাত অজ্ঞান অবস্থায় তার বাড়ির গেটের সামনে পড়ে থাকেন। ভোরে তার বাবা ফজরের নামাজে যাওয়ার সময় তাকে অজ্ঞান অবস্থায় পায়। তাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়। সকাল প্রায় 8টার দিকে তার জ্ঞান ফেরে। তৎক্ষণাৎ তাকে সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তাকে জিজ্ঞাসা করে, আপনি মসজিদে ছাগল দিয়েছিলেন? তিনি উত্তর দেন, না, আমার এটা মনে ছিল না। কবিরাজ তখন বলে, আপনি আর বেশি দেরি করলে আপনার মৃত্যু ঘটে যেতে পারে। যে জিনগুলো আপনার পিছু নিয়েছে তারা আপনার উপর খুবই ক্ষিপ্ত। আপনার জন্য এটা ভালো হবে আপনি খুব তাড়াতাড়ি মসজিদে ছাগল দান করেন। তিনি আর বেশি দেরি না করে সেই দিনে হাট থেকে একটি ছাগল ক্রয় করে মসজিদে দিয়ে দেন। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি। না, মাই প্লেজার। এই আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016-তে আমাকে অলরেডি নক করেছিলাম। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় আপনার তিনি এতটুক পর্যন্ত, মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কটুক ঘটেছে সে কটুকি 2016-তে আমাকে বলেছিল। কিন্তু আমি আসলে তাকে হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি কি বা হেল্প করব? আচ্ছা, তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই। তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরার কথাটা বললাম। উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলায় সে বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা, তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে এরকম কিছু উনি কখনো কল্পনা করেনি, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই। বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সেটাও হয়নি। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে এসে। এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। না, মানে আমি যে ঘটনাটা বললাম সেটাই। তো প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবেই ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই।
তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলো দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যে তুই ঘুমাচ্ছিস না কেন, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন, তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরটা লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শোনা যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে এসে বলে, আম্মা তুমি ঘুমায় যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, যে নক করছে কি জানি। তখন সে বলল, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভাল লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল যেভাবে লাইফ লিড করে সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে? মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে, আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলা মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নাই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো, তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলা মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, সে তার মাকে, তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারেনি। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো, এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাতার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানো। ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা। সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই।
সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তার দৌড়ে তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডেকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাতের বেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরাটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছলো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তোর ভাই তোর এখানে আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরে ওই যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারো কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলা, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়।
আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। হ্যাঁ, ওকে। কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন। আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, রাত আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশী। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন বলে নাই, ওই দিন ভেঙে বলা হয় নাই। পরে জানতে পারে কিছুক্ষণ পরে, তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে এমিরেটসের সাথে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে, সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম, লাস্ট মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই। উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না। ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য এটা করছে কে, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন
সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল, ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করছে, কান্না করা অবস্থায় বলে যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকায় শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে, তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না, একটু বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় তার সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর ডেকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দিই কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিচে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল ভাই একটা কফিন দেখতে যাচ্ছি। আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। তো আজকে যে বাস্তব ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সোহেল। সোহেল ভাইয়ের বাসা হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিয়াকপুর গ্রামে। তো সোহেল ভাই একজন পেশাদার নার্স ছিলেন। তিনি ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে রাতের শিফটে ডিউটি করার সময় একটা অভিজ্ঞতার সাথে সম্মুখীন হন, একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন। সেই ঘটনাটা আজকে আমি আপনাকে শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি রাসেল ভাই। সোহেল ভাই তখন হাসপাতালের কার্ডিওলজি ওয়ার্ডে কর্মরত ছিলেন। সরকারি হাসপাতালে এই ওয়ার্ডগুলো রাতের বেলা বেশ থমথমে থাকে। করিডোরের লাইটগুলো ভোল্টেজ কম থাকার কারণে আবসা হয়ে জ্বলে। যেহেতু ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। তো ঘটনার দিন রাত প্রায় 2:30 বাজে। তো সোহেল ভাই নার্সিং স্টেশনে বসে চার্ট লিখতেছিলেন। পুরো ওয়ার্ডে তখন পিন বিদ্যুৎ নীরবতা, একদম থমথমে পরিবেশ। তো শুধু মাঝে মাঝে কোনো রোগীর সিলিন্ডারের মৃদু আওয়াজ পাওয়া যাচ্ছিল, এতই নীরবতা যে সিলিন্ডারের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। তো সোহেল ভাই লক্ষ্য করলেন যে 3 নম্বর কেবিনের কল বেলটা বেজে উঠল। এই কেবিনে একজন বৃদ্ধ রোগী ভর্তি ছিলেন, যার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তো সোহেল ভাই উঠে কেবিনের দিকে গেলেন। ভিতরে ঢুকে দেখলেন যে রোগী গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু কল বেলটা তখনও বাজতেছে, তিনি দেখতেছেন। তো তিনি কল বেলটা বন্ধ করে দিয়ে বৃদ্ধের পালস চেক করলেন, সবকিছু স্বাভাবিক ছিল। তিনি ভাবলেন যে হয়তো ভুলবশত রোগীর হাত লেগে বেলটা বেজে উঠেছিল। তো তিনি নার্সিং স্টেশনে ফিরে গেলেন, এবং কিন্তু বসার মাত্রই আবারও সেই একই কেবিন থেকে বেলটা বেজে উঠল, কল বেলটা বেজে উঠল। তো সোহেল ভাই এবার একটু অবাক হলেন। তিনি দ্রুত কেবিনে ফিরে গেলেন। এবার তিনি দেখলেন যে সেই বৃদ্ধ রোগীটা আগের মতোই ঘুমানো অবস্থায় আছে, কিন্তু তার শিউরে রাখা পানির গ্লাসটা মেঝের উপর পড়ে গেছে। আশ্চর্যের বিষয় রাসেল ভাই, গ্লাসটা এমন জায়গায় পড়েছিল যেখানে রোগীর হাত পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তো সোহেল ভাই গ্লাসটা তুলে নিচে ঝুঁকলেন এবং কিছু দেখার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে কিছুই নেই। তিনি বেশ অবাক হলেন। তো সোহেল ভাই যখন মেঝে থেকে সেই গ্লাসটা তুলতে গেলেন, তখন তিনি স্পষ্ট শুনতে পেলেন যে কেউ একজন তার কানে খুব কাছে এসে খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো। তো দীর্ঘশ্বাসটা এতটাই বাস্তবিক ছিল যে সোহেল ভাই চমকে উঠে পেছনে তাকালেন, কিন্তু কেবিনে তিনি আর ওই অসুস্থ বৃদ্ধ মানুষটা ছাড়া আর কেউ ছিল না। তিনি দেখতে পেলেন যে কেউ নেই। তো তিনি দ্রুত গ্লাসটা টেবিলে রেখে ওয়ার্ডের বাইরে চলে এলেন। তো করিডোরে এসে তিনি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন যে করিডোরের শেষ মাথা, যেখানে মর্গের দিকে যাওয়ার রাস্তাটা, সেখানে একজন নারী নার্সের পোশাকে দাঁড়িয়ে আছে। একজন নারী মানে নার্সের পোশাকে দাঁড়িয়ে আছে, এবং তিনি সোহেল ভাইয়ের দিকে পিঠ করে দাঁড়িয়ে নিচে সরে কাঁদতেছেন। তো সোহেল ভাই ভাবলেন যে হয়তো তার কোনো কলিগ বিপদ পড়েছে, যার কারণে হয়তো সেখানে কান্না করতেছে। তো তিনি ডাক দিলেন, সোহেল ভাই ডাক দিলেন যে আপা, কোনো সমস্যা? তো হসপিটালে আসলে সবাই বিশেষ করে মেয়েদেরকে বা মেয়েকে আপা বলেই সম্বোধন করে, বিশেষ করে যারা নার্স।
কিন্তু সেই নারী কোনো উত্তর দিলেন না, বরং ধীরে ধীরে করিডোরের অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। তো সোহেল ভাই বেশ অবাক হলেন যে তিনি ডাকলেন অথচ তিনি সেই মহিলা শুনতেছেন না, অথচ সেই মহিলা এখন তার ডাকা মানে তার কথা শুনে, তার ডাক শুনে এখন সেই মহিলা এখন অন্ধকারের দিকে যাচ্ছে। তো সোহেল ভাইও কৌতূহলবশত তিনিও পিছু নিলেন। তিনি লক্ষ্য করলেন যে ওই নারী যে পথ দিয়ে যাচ্ছেন মানে সেই পথের টিউবলাইট গুলো একের পর এক নিভে যাচ্ছে। তিনি অবাক হলেন যে লাইটগুলো মৃদু আলো ঠিক থাকলেও এখন যেরকম এলইডি বাতি আমরা জ্বালাই, আগে আসলে এরকম ছিল না। 10 বছর আগে সে সময় হসপিটালে ম্যাক্সিমাম বাতিগুলো ছিল আপনার হচ্ছে লাল বাতিগুলো, ফিলামেন্ট দিয়ে তৈরি যে বাতিগুলো সেগুলো। তো দেখা যায় কম ওয়াটে থাকার কারণে আফসা আফসা দেখা যেত আর কি, বেশি দূরে দেখা যেত না। তো তিনি লক্ষ্য করেন যে ওই মেয়েটা যেদিকে দিয়ে যাচ্ছে সেদিকের বাতিগুলো নিভে যাচ্ছে। তো সোহেল ভাই যখন করিডোরের মাঝামাঝি পৌঁছালেন তখন সেই নারী হুট করে বাম দিকে একটা স্টোর রুমে ঢুকে গেলেন। তো সোহেল ভাই স্টোর রুমের দরজার কাছে গিয়ে দেখলেন যে দরজাটা ভিতর থেকে তালাবদ্ধ। তিনি তো বেশ অবাক হলেন, কারণ এইমাত্র একটা মেয়ে এই রুমের ভিতর ঢুকলো, আর এখন কিনা এটা তালা বন্ধ করা। তো তার কাছে তার মনে পড়লো যে এই রুমটা তো গত কয়েক মাস ধরে অব্যবহৃত, মানে এটা ব্যবহার করা হচ্ছে না, যার কারণে এটা তালা লাগানো। আর তিনি এটাও মনে করেন যে তার মনে পড়ে যে এই রুমের চাবি তো হলো যে হেড নার্স, মানে নার্সদের যে হেড, তার কাছে থাকার কথা। কিন্তু এই মেয়েটা এর ভিতর ঢুকলো কেমনে, আর ভিতরে ঢুকলো ঠিক আছে, কিন্তু বাইরে থেকে তালা দিল কিভাবে? তো এটাতে তিনি বেশ অবাক হলেন। ঠিক ওই সময় সোহেল ভাই অনুভব করলেন তার পিছনে করিডোরে কেউ একজন দ্রুত গতিতে হেঁটে আসতেছে। তো তিনি বেশ অবাক হলেন যে, এবং তিনি পিছনে ফিরে তাকাতেই দেখলেন যে তাদের ওয়ার্ডের আয়া হন্তদন্ত হয়ে দৌড়ে মানে তাড়াতাড়ি এসে দৌড়ে আসতেছে এবং চিৎকার করে বলতেছে, সোহেল ভাই 3 নম্বর কেবিনের রুগীটা তো মারা গেছেন। সোহেল ভাই তো স্তব্ধিত হয়ে গেলেন, কারণ মাত্র কিছুক্ষণ আগে তো তিনি সেই রুগীকে দেখে আসেন, 2 বার গিয়েছিলেন, দেখলেন যে একদম স্বাভাবিক, তাহলে আবার মারা গেল কিভাবে? তো তিনি কোনো কিছু কুলকিনারা পেলেন না। তো সোহেল ভাই যখন আয়ার মুখ থেকে 3 নম্বর কেবিনের রোগীর মৃত্যুর খবর শুনলেন, তার শ্বাস যেন মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। তিনি মাত্র কিছুক্ষণ আগেই দেখলেন যে মানুষটা সুস্থ এবং ঘুমাচ্ছেন, আর এখন এই আয়ার কাছ থেকে শুনতেছেন যে তিনি মারা গেছেন। তো সোহেল ভাই দ্রুত আয়ার সাথে দৌড়ে 3 নম্বর কেবিনে আসলেন এবং তিনি দেখলেন যে বৃদ্ধ রোগীটি ঠিক সেই আগের ভঙ্গিতেই শুয়ে আছেন, কিন্তু তার চোখ দুটো এখন অর্ধেক খোলা এবং মনি দুটো উপর থেকে স্থির হয়ে আছে, এরকম দেখা যাচ্ছে। তো সোহেল ভাই দ্রুত তার পালস চেক করলেন, কিন্তু কোথাও কোনো প্রাণের স্পন্দন পেলেন না। তো ইসিজি মেশিনও একদম সোজা করে ফুটে উঠেছে, দেখলেন যে সেই লোকটা মারা গেছে। সোহেল ভাই স্তম্ভিত হয়ে লক্ষ্য করলেন যে রোগীর শিউরে রাখা সেই পানির গ্লাসটা, যেটা তিনি নিজে কিছুক্ষণ আগে টেবিলে গুছিয়ে রেখে এসেছিলেন, সেটা আবার ঠিক মেঝের মধ্যে পড়ে গিয়ে গ্লাসটা পড়ে আছে। কিন্তু গ্লাসটা কাঁচের হওয়া সত্ত্বেও গ্লাসটা এবারও ভাঙেনি। কিন্তু তিনি যখন মেঝেতে পড়ে থাকা পানিগুলো দেখেন, তার কাছে মনে হচ্ছিল যে এই পানিগুলো একটু ভিন্ন প্রকৃতির, এবং সেই পানিগুলো দিয়ে কিছু একটা ছাপ আঁকার চেষ্টা করা হয়েছে। তো সোহেল ভাই যখন এই হাতের ছাপের দিকে তাকালেন, তিনি বুঝতে পারলেন যে এটা হাতের ছাপের মতো কোনো মানুষের কোনো হাতের ছাপ, বিশেষ করে ছোট ছোট মানুষের হাতের ছাপ যদি হলো আপনার হলো ফ্লোরে রেখে যদি পানি যেরকম জমে যায় এরকম আর কি মনে হচ্ছে যে ছোট ছোট হাত আর কি সেই পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে এরকম। আমি আসলে বোঝাতে পারতেছি না, জানি না আসলে ভাই। আমি বলতে চাচ্ছি যে পানিগুলো এমন ভাবে ছড়ানো যে মনে হচ্ছে যে সেই পানির ভিতরে ছোট ছোট বাচ্চাদের যে হাতের ছাপ। তো এটা দেখে তো তিনি খুবই অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। তো সোহেল ভাই জানালার কাছের দিকে একবার তিনি কোনো কারণে তাকালেন এবং তিনি তাকিয়ে দেখে খুবই বেশ অবাক হলেন, কারণ রাসেল ভাই সেই জানালার কাছের মধ্যে একটা ছায়ার মতো কিছু একটা মেয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তো তিনি
বোঝার চেষ্টা করলেন যে ইনি আবার কে। তো প্রথমে তিনি ভাবছিলেন যে হয়তোবা কোনো নার্স বাইরে থেকে দেখতেছে, কিন্তু না। কিছুক্ষণ পর তিনি যখন পুনরায় সেই ছায়াটাকে আবার দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি এবার কিছু দেখতে পেলেন না। তো তাৎক্ষণিকভাবে তিনি বাইরে হলেন, সেই রুমের ভিতর থেকে বের হলেন এবং বাইরে আসলে কে এসেছিল দেখার চেষ্টা করলেন, কিন্তু রাসেল ভাই তিনি কাউকে দেখতে পেলেন না। তিনি তো বেশ অবাক হলেন যে এটা কি হচ্ছে। তো এরপর আসলে বড় ডাক্তাররা আসে। বড় ডাক্তার আসার পর যখন পালস চেক করা হয়, তখন তারা বলে যে হ্যাঁ, এই রোগীটা সত্যি সত্যি মারা গিয়েছে। তো রোগী মারা যাওয়ার পর তার রোগীর ফ্যামিলিরা সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে সেই রুমটা ফাঁকা হয়ে যায়। তো সেদিনের মতো রাসেল ভাই এটুকুই ঘটনা ছিল। আসলে মেইন ঘটনা ঘটে তার পরের দিন। তো পরের দিন রাতে যখন সোহেল ভাই ডিউটিতে আসেন, প্রথমত তার কোনো সমস্যা হয়নি, কিন্তু ঠিক আগের রাতের মতো যখন রাত 2:30 বাজে, তখনই তিনি শুনতে পান সেই 3 নম্বর রুমে একই রকম ভাবে কল বেল বাজতেছে। নর্মালি রুগী থাকলে যেরকম কল বেল বাজে কোনো সমস্যা হলে, তো তিনি সেই রুমের মধ্যে যান এবং তিনি যেয়ে দেখেন যে রুম তো একদম ফাঁকা, কিন্তু সেই কল বেলটা অনবরত বেজে চলেছে। তো তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো কারণে সিস্টেমের সমস্যার কারণে হয়তো বাজতেছে। তো তিনি সেই কলটা বন্ধ করে দিয়ে তিনি দরজাটা লাগিয়ে আবার বাইরে যখন আসেন, ঠিক একইভাবে রাসেল ভাই গতকালের মতো তিনি সেই একটা মেয়েকে যেদিকে মর্গ রাখা হয়, মানে লাশ রাখা হয়, সেই দিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি আজকে বেশ অবাক হন এবং তিনি নর্মালি ভেবেছিলেন, ভয় পাননি এরকম ভাবে। তো তিনি ভাবলেন যে তারা পরিচিত হয়তো বা কোনো নার্স এটা। তো বললেন যে এই আপা, আপনি ওইদিকে যাচ্ছেন কেন? তো এবার যখন ডাকলেন, সেই মেয়েটা রাসেল ভাই এবার আগে গতকালের মতো যেভাবে যাওয়ার সময় লাইটগুলো বন্ধ হচ্ছিল, এবার সেই লাইটগুলো বন্ধ হচ্ছিল না। তো যেহেতু বন্ধ হচ্ছিল না, তো সোহেল ভাই পিছিয়ে পিছিয়ে গেলেন। এবার রাসেল ভাই সেই মেয়েটা একটা সেই মর্গের মধ্যে ঢুকে গেল। তো এই সোহেল ভাই বেশ অবাক হলেন যে আরে এই একটা মেয়েটা হঠাৎ করে মর্গের মধ্যে ঢুকলো কেন। তো আসলে তিনি কৌতূহল বশত তিনি সেই মেয়েটার পিছু নিয়েছেন এবং তিনিও সেই মেয়েটার মতো মর্গে ঢুকে যান। এবং রাসেল ভাই যখনই তিনি সেই মর্গের ভিতরে যান, মর্গের রুমটার ভিতরে যান, ঠাস করে দরজাটা বন্ধ হয়ে যায়। তিনি অবাক হয়ে যান যে দরজাটা বন্ধ করলো কে। তো তিনি ভাবলেন যে হয়তো কোনো নার্স, মেয়ে নার্স হয়তো ফাজলামি করতেছে নাকি, কিন্তু তার কিছুক্ষণ পর তিনি অনুভব করেন সেই মর্গটা এত পরিমাণ ঠান্ডা। নর্মালি মর্গ রেফ্রিজারেট করা হয় ঠিক আছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যে তিনি ঢোকার 1 মিনিটের মধ্যে মনে হয় যে তিনি ঠান্ডার মধ্যে জমে যাচ্ছেন। এবং প্রচন্ড ঠান্ডা লাগার কারণে তিনি দরজার থেকে মনোযোগ বাদ দিয়ে যখন তিনি সে মর্গের ভিতরের দিকে মনোযোগ দেন, কারণ এত অল্প সময়ের মতো তো এত বেশি ঠান্ডা লাগার কথা না। তো তিনি যখন সেই মর্গের দিকে মুখ ফেরান, বিশেষ করে যেখানে লাশগুলো ছিল, রাসেল ভাই তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে সেই মেয়েটা তার সামনেই দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটার চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে এবং মুখটা কিরকম যেন ফ্যাসফ্যাসা সাদা হয়ে গেছে। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই মেয়েটা তার দিকে তাকিয়ে আছে এবং অদ্ভুতভাবে তার চাহনি। তো এটা দেখে সোহেল ভাই প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছেন এবং সেই সময় সোহেল ভাই দেখেন যে সেই মেয়েটার পিছনে থাকা মর্গ স্ট্রেচারগুলো থেকে একটা একটা করে লাশ যেন প্রাণ ফিরে পেয়ে সেগুলো সেই স্ট্রেচারের উপর উঠে বসে পড়তেছে এবং বসে পড়ার পর সেগুলো দাঁড়িয়ে ধীরে ধীরে সেই মেয়েটার পিছনে এসে কাতার আকারে দাঁড়িয়ে গেল। রাসেল ভাই এটা দেখে তো সোহেল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি তার জ্ঞান ধরে রাখতে পারেন না, তিনি অজ্ঞান হয়ে যান। তো যখন তার জ্ঞান ফিরে, তো তিনি দেখেন যে তারে হলো একটা ওয়ার্ডে তিনি ভর্তি আছেন, সেই হসপিটালের একটা ওয়ার্ডে ভর্তি আছেন। তো ওয়ার্ড নাম্বার আছে 10। তো 10 নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি করা। তো যখন তাকে জিজ্ঞেস করা যে কি হয়েছে, আপনি এরকম মর্গের মধ্যে ভিতরে এরকম করে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন, আর আপনাকে তালা মারি দিয়েছিল কে? তো সোহেল ভাই তো কোনো কিছু বলতে পারে নাই যে কে এসে তাকে তালা মারি দিয়েছে। তো তিনি সোহেল ভাই সমস্ত ঘটনা বলেন। তো বলার পর ওখানে যারা আসলে নার্স হিসেবে আছে,
তারাও ওই সোহেল ভাইয়ের কথা শুনে মানে ঘটনা বলার পর তারাও একে একে হলো বলে যে তাদের হেডকে মানে নার্সদের যারা হেড ছিল, যিনি হেড আছেন তাকে আর কি ঘটনা সবাই এরকম করি নাকি আরো 3 জনের সাথে এক সেম ঘটনা ঘটেছিল। তো পরে ঘটনা বলা হয়, যখন সবাই ঘটনা বলে তখন নার্সের হেড আর কি সিদ্ধান্ত নেন যে এই 3 নম্বর ওয়ার্ডের আশেপাশে আর কি কাউকে ডিউটি করতে হবে না, পরে এটা আর কি এই ওয়ার্ডটা সিলকালা করে দেওয়া হয়। বিশেষ করে ওই 3 নম্বর আশেপাশে যেগুলো প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। টোটাল 3টে ছিল রুম ছিল, 3, 4, 5 এই 3টা রুম আর কি সিলকালা করা হয়। তো দিনের বেলা খোলা থাকে, কিন্তু রাতের বেলা করে আসলে এখানে ডিউটি করার জন্য কাউকে পাঠানো হয় না রাসেল ভাই। তো অনেকদিন এটা সিলকালা ছিল, প্রায় 5 বছর নাকি সিলকালা ছিল। পরে নতুন যখন হেড আসলে চলে আসে তো তিনি আসলে পুনরায় এটা উন্মুক্ত করে দেন, কিন্তু রাতের বেলা আসলে কাউকে এখানে ডিউটিতে দেওয়া হয় না, কিন্তু দিনের বেলা আসলে ডিউটি দেওয়া হয়। তো দিনের বেলা এই ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। তো সোহেল ভাই জানিয়েছেন তিনি এখন পর্যন্ত ওই হসপিটালে চাকরি করেন, তো তার সাথে আসলে ওই ধরনের আর ভর্তি ঘটনাগুলোর সম্মুখীন হয়নি, যদিও তিনি অনেক ঘটনা শুনেছেন। তো তিনি বলেছেন যে তিনি চেষ্টা করবেন সেই ঘটনাগুলো একে একে শেয়ার করার। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করার। এটা ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই আজকে যে ঘটনাটা আমি এখন শেয়ার করব, দ্বিতীয় ঘটনা, এই ঘটনাটা আসলে আমাকে পাঠিয়েছেন আরিফ। আর আরিফের বাড়ি হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তো আরিফ ভাই তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা আমাকে শেয়ার করেছেন, সেই ঘটনাটা আমি এখন আপনাকে শেয়ার করতেছি। তো আরিফ ভাইদের পুরনো বাড়ি মেরামত করার জন্য তারা আসলে সংস্কারের কাজ চালাচ্ছিলেন, সে সময় একটা ভয়ানক ঘটনা ঘটে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো বাড়ির বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ির পর সময়ে তাদের বাড়ির মেঝের এক কোণে যখন ঘুরতে গিয়ে তারা একটা পুরোনো দিনের একটা পিতলের কৌটা পান। তো এই কৌটাটা আরিফ ভাই যখন খোলেন তিনি ভিতরে দেখতে পান যে একটা সোনার আংটি। তো আংটিটা বেশ ভারী ছিল এবং আংটির উপরে একটি কালো লাল রঙের পাথর বসানো ছিল। আংটিটা দেখতে বেশ সুন্দর ছিল। তো আরিফ ভাই শখ করে আংটিটা পরিষ্কার করেন এবং তিনি তার একটা আঙ্গুলে পড়েন। তো রাসেল ভাই এই আংটি পড়ার পর থেকেই তার সাথে শুরু হয়ে যায় অদ্ভুত সব কাণ্ড। তো আরিফ ভাই রাতে ঘুমানোর পর হঠাৎ অনুভব করলেন যে তার রুমের ভিতরে একটা চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি উঠে লাইট জ্বালালেন, কিন্তু রুমে কেউ ছিল না। তিনি লক্ষ্য করলেন তার হাতের আংটিটি আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে এবং লাল পাথর থেকে মনে হচ্ছে যে ভিতর থেকে একটা আভা বের হচ্ছে। তিনি আংটিটা হাত থেকে খুলতে চাইলেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় রাসেল ভাই, আংটিটা তার আঙ্গুলের সাথে এমনভাবে আটকে গেছে যে মনে হচ্ছে সেটা চামড়ার সাথে মিশে গেছে, মানে সুপারগুলো লাগালে যেরকম হয় সেরকম। কোনোভাবেই তিনি সে আংটিটাকে আঙ্গুল থেকে সরাতে পারলেন না। ওই রাতে তিনি যখন আংটিটাকে সে সরাতে পারলেই না, তো তিনি চেষ্টা করলেন না, তিনি শুয়ে পড়লেন এবং তিনি স্বপ্নে দেখলেন যে একজন বয়স্ক মহিলা তার শিউরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার হাতের দিকে তাকিয়ে আছেন এবং বিড়বিড় করে কিছু একটা বলতেছেন। তিনি দেখেন যে সেই মহিলাটা বা বয়স্ক মহিলাটা বিড়বিড় করে যে আওয়াজটা বলতেছেন বা কথাগুলো বলতেছেন সেটা শুনতে এরকম মনে হচ্ছে যে অনেকগুলো বৃদ্ধ মহিলার একসাথে যদি একটা কথা বলেন সেই কথাটা শুনতে যেরকম হয় সেরকম। তো তিনি শুনতে পেলেন যে বা বুঝতে পারলেন যে সেই মহিলাটা বলতেছেন যে এই আংটিটা আমার আংটি আমাকে ফেরত দে, এইভাবে বলতেছে। তিনি বুঝতে পারলেন। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরিফ ভাই দেখলেন তার ডান হাতটা একদম নীল হয়ে আসছে। তো এটা দেখে তিনি বেশ অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব, এবং সেই সাথে দেখলেন যে মানে এতটাই নীল হয়েছে যে তিনি মনে করলেন যে যেন রক্ত চলাচল বন্ধ হয়েছে, যার কারণে হয়তো তার হাতের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো তিনি ভয় পেয়ে যান। তো এরপর তিনি ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলেন প্রতিবারই কোনো না কোনো বাধা আসতেছে। যেমন বিশেষ করে যখন তিনি বাইক স্টার্ট করতে চাইলেন
দেখলেন যে বাইকটা স্টার্ট হচ্ছে না। অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তার বাইকটা স্টার্ট করতে পারলেন না। তো আবার যখন তিনি হেঁটে বের হতে গেলেন, দেখলেন যে গেটের সামনে একটা কালো বিড়াল মরে পড়ে আছে এবং সেখান থেকে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে। তো আরিফ ভাই ভয় পেয়ে আবার ফিরে এলেন। তো দুপুরবেলা যখন তিনি আবার আয়নার সামনে দাঁড়িয়েছিলেন, তিনি দেখেন যে আয়নায় তার প্রতিবিম্বের ঠিক পিছনে সেই স্বপ্নে দেখা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা পরনে ছিল অনেক পুরোনো দিনের ময়লা একটা শাড়ি এবং তার চোখ দুটো ছিল একদম সাদা। আরিফ ভাই এটা দেখে তো ভয়ে দিলেন এক চিৎকার, কিন্তু যখনই তিনি চিৎকার দিয়ে পিছনে ফিরে তা দেখতে চাইলেন, তিনি দেখলেন যে পিছনে কেউ নেই। তো এরপর যখন তিনি পুনরায় আয়নার দিকে তাকালেন এবং তিনিও দেখলেন যে আয়নার ভিতরে আসলে কেউ নেই, এবং ততক্ষণে তিনি একটা জিনিস অনুভব করলেন, সেটা হচ্ছে যে যখন তিনি আয়নার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করতেছেন যে আয়নায় দেখা যাচ্ছে কিনা, তিনি অনুভব করলেন যে তার ঘাড়ের মধ্যে কেউ একজন একটা হাত রেখেছে এবং তিনি দেখলেন যে তার আঙ্গুলে থাকা সেই আংটিটা পুনরায় এখন আলো বিকিরিত করতেছে এবং এই আংটিটা মানে একটা কাঁপতেছে, এবং সেই সাথে সেই আংটির থেকে একটা আলো বের হওয়ার সাথে সাথে সে মনে হচ্ছে যে সেই আংটিটা একটা মানে উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে এটা যদি গরম হতে থাকে তাহলে তো অবস্থা খারাপ হবে, এবং তিনি এটাও দেখেন যে হ্যাঁ সত্যি সত্যি সেই আংটিটা ধীরে ধীরে গরম হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি সেই আংটিটা খুলতে পারছেন না। এক পর্যায়ে রাসেল ভাই সেই আংটিটা এত পরিমাণ গরম হয়ে যায় যে তিনি আসলে তার কান্না ধরে রাখতে পারেননি, তিনি প্রচন্ড পরিমাণ চিৎকার দিয়ে কান্না শুরু করে দেন। তো এরপর আরিফ ভাইয়ের বাবা মা তার রুমে চলে আসে এবং জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে, তুই এভাবে কান্না চেঁচামেচি করতেছিস কেন, কান্না করতেছিস কেন? পরে রাসেল ভাই যখন আরিফ ভাই সেই আংটিটার কথা বলতে যাবেন তার বাবা মাকে, দেখেন যে সে আংটিটা তার আঙ্গুলে নেই। তিনি অবাক হয়ে যান যে আংটি কোথায় গেল। তো যখনই দেখলেন যে আংটিটা নেই, যখন তার বাবা মা বারবার জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে, বলে কথা বলিস না কেন, আর চিৎকার চেঁচামেচি করতেছিস কি জন্য, বল কি হয়েছে? তো তখন আরিফ ভাই বললেন যে এরকম ঘটনা, কালকে থেকে এরকম আমার সাথে ঘটনা ঘটছে। তো যখন বাবা মা জিজ্ঞেস করলো, দেখি কই আংটি, যখনই আংটিটা তিনি দেখাতে গেলেন, দেখলেন যে সেখানে আংটি জায়গায় আংটি নেই, কিন্তু রাসেল ভাই তার ওই যে আঙ্গুলে তিনি আংটিটা পরেছিলেন সে আঙ্গুলে স্পষ্ট পোড়া দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এখানে কেউ যেন আগুন দিয়ে একটা আংটির ছাপ, যেমন একটা উত্তপ্ত আংটি একটা আঙ্গুলে যদি দিয়ে রাখা হলে যেরকম ঝলসে যায়, সেই রকম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটা থেকে তো আরিফ ভাই বাবা মা বেশ অবাক হলো, কিরে তোর হাত পড়ে গেছে কিভাবে? তো পরে যখন আরিফ ভাই বললো যে এরকম আংটিটা এরকম গরম হয়েছিল, কিন্তু এখন তো আমি সেই আংটিটা দেখতে পাচ্ছি না, এখন তো আংটিটা দেখাচ্ছে না। তো এরপরে আরিফ ভাইকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তার হাতটা ড্রেসিং করা হয়। তো ড্রেসিং করার পর যখন তার ব্যথাটা কমে যায়, তো এরপর তিনি বাসা চলে আসেন। তো সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাসেল ভাই এখানে সবকিছু স্বাভাবিক থাকলে খুব ভালো হতো, কিন্তু তিনি রাতের বেলা সেই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পান এবং সেটা এখন তাকে দেখে হাসতেছে এবং তাকে হুঁশিয়ার করে বলতেছে যে তোর ভাগ্য ভালো, তোর বাবা মার কাছে তুই এই বিষয়টা শেয়ার করেছিস, যদি শেয়ার না করতি তাহলে তোকে আমি মেরে ফেলতাম। তো রাসেল ভাই এখানে আসলে আরিফ ভাই কোনোভাবে বুঝতে পারে না যে সে কি দোষ করেছে, যার কারণে এই বুড়িটা বা বৃদ্ধ মহিলাটা তাকে ভয় দেখিয়ে দেখাচ্ছে বা দেখিয়েছিল, তিনি কোনোভাবে বুঝতে পারেন না। তো এরপরে আসলে পরের দিন যখন সকাল হয়, তখন রাসেল ভাই আর আরিফ ভাই সবকিছু তার মাকে শেয়ার করেন যে মা এরকম সেই বুড়িটা আমার স্বপ্নে এসে এভাবে ধমক দিয়েছিল। তো তার মা যেহেতু একটু চালাক টাইপের ছিল এবং তিনি বুঝতে পারেন যে হয়তোবা এখন সেই বৃদ্ধটা ছেড়ে দিয়েছে, কিন্তু ভবিষ্যতে যদি সমস্যা করতে পারে, এই জন্য পরবর্তীতে আরিফ ভাইকে একটা হুজুরের মাধ্যমে রোগাইয়া করা হয় এবং হুজুর বলেন যে ওই বৃদ্ধ মহিলাটা আসলে এই আংটিটা তার ছিল। তো এই আংটিটা আসলে আরিফ পড়ার কারণে যে ওই বৃদ্ধ মহিলার আর কি আরিফের উপর চড়া হয়, যেহেতু এখন আংটিটা আসলে
ওই বৃদ্ধ মহিলা নাকি খুলে সেদিন রাতে, মানে সেদিনে ঘটনার পর আসলে আংটিটা খুলে নিয়ে গেছে। তো এরপর থেকে আসলে এই সমস্যা আর হবে না বলে সেই হুজুর জানে। তো পরবর্তীতে আরিফ ভাই সেই হুজুরের কথা মতো যা যা করা দরকার তাই তাই করে। এরপরে আসলে আরিফ ভাইয়ের সাথে আর এই ধরনের আসলে কোনো ঘটনা ঘটে নাই। তো আরিফ ভাইয়ের এটা নিজের একটা বাস্তব ঘটনা ছিল, তিনি এটা শেয়ার করেছেন এবং তিনি জানিয়েছেন যে তার দাদুর নাকি এবং দাদির কিছু ঘটনা আছে, তিনি পরবর্তীতে শেয়ার করবেন। তো রাসেল ভাই তিনি আমার কাছে শেয়ার করলে আমি অবশ্যই শেয়ার করব। তো এটাই ছিল আরিফ ভাইয়ের ঘটনা। এখন যে এই আকাশ ভাই বর্তমানে ঢাকার মিরপুর 11-তে বসবাস করছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে আকাশ ভাই, উনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার মা ভুলবশত একটি সাপকে হত্যা করে ফেলেন। ওনার মা অবশ্য ছোটবেলা থেকেই সাপ দেখলে ভয় পেতেন, সাপকে খুবই অপছন্দ করতেন। এই জন্য সাপ দেখলেই মেরে ফেলতে হবে এমন বিষয়টা কিন্তু উনি সবসময় মনে করতেন, আর এটা উনি করতেনও। তবে উনি যেই সাপটি হত্যা করেছিলেন এটা কি আসলে সাপ ছিল? না, এটা আসলে সাপ ছিল না। জন্মের পর থেকে এই আকাশ ভাই বিভিন্ন ধরনের রোগে ভুগতে থাকেন। একটা রোগ থেকে সুস্থ হন তো আর একটা রোগ এসে তাকে আক্রমণ করে। সবসময় ডাক্তারের কাছে আসা যাওয়া এই আকাশ ভাইকে নিয়ে তার মা বাবাকে করতে হতো। খাওয়া দাওয়াতেও তেমন কোনো রুচি ছিল না, আর ওনার মাও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতেন। এইভাবেই বড় হচ্ছিলেন আকাশ ভাই। উনি যখন একটু বড় হলেন কোনো কিছুই তেমন মনে রাখতে পারতেন না, দ্রুত সব জিনিস ভুলে যেতেন। আর যখন স্বপ্নের ব্যাপারগুলো ওনার মনে রাখা শুরু হলো, মানে ছোটবেলায় তো মানুষ স্বপ্ন দেখে ভুলে যায়, এগুলো তো ওভাবে মনেও থাকে না। যখন মানুষ স্বপ্নের বিষয়গুলো তার মেমোরিতে রাখে আর কি, বলতে পারে যে আমি এই স্বপ্ন দেখেছি, ওই সময় থেকেই উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতেন। এগুলো অবশ্য উনি ওনার পরিবারের সাথে শেয়ারও করতেন। ছোটবেলা থেকেই ওনার মন খুব খারাপ থাকতো, মেজাজও খুব গরম থাকতো, খুব খিটখিটে মেজাজ উনি আর কি ছিলেন ওই সময়। কাউকে সহ্য করতে পারতেন না, এমনকি মা বাবাকেও সহ্য হতো না। এইভাবে চলতে থাকে বেশ কিছু বছর। এইভাবেই উনি বড় হচ্ছেন। উনি উঠে গেলেন 10ম শ্রেণীতে। এই যে এই স্বপ্নগুলো কিন্তু সবসময় চলতো, আর এই স্বপ্নগুলো এমন হতো মনে হচ্ছে বাস্তবে উনি সেটা দেখছেন। আর স্বপ্নে সাপ দেখাটা এটা একটা নিত্যদিনের ব্যাপার ছিল। তবে স্বপ্নে দেখা সাপগুলো নাকি তাকে আক্রমণ করতো না, ক্ষতি করতো না। উনি স্বপ্নে দেখতেন এই সাপগুলো ওনাকে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে উনি আগে কখনোই যান নাই। সাপের পিঠে চড়ে বিভিন্ন জায়গায় যেতেন, ওনার নাকি ভালোই লাগতো। একটা সময় সাপগুলো ভয় দেখালেও পরবর্তীতে সাপের সাথে স্বপ্নের মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করা এটা ওনার বেশ আনন্দদায়কই মনে হতো। এছাড়া কবুতর, কুকুর, পেঁচা এগুলো সবসময় স্বপ্নে দেখতেন। মাঝে মাঝে এমন দেখতেন যে উনি পরীক্ষা দিচ্ছেন, ওনার কলমের মাথার উপরে ছোট্ট একটা সাপ বসে আছে, এটা কেউ দেখতো না, যেটা উনি দেখতেন। যখনই এটা দেখতেন তখনই পরীক্ষার হলে ওই প্রশ্নের উত্তর কি লিখবেন তা উনি ভুলে যেতেন। কোনো কিছুতেই সেই প্রশ্নের উত্তর মনে করতে পারতেন না, যার ফলশ্রুতিতে লেখাপড়ার মানটাও মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। যখন থেকে কলমের উপরে সাপ বসা উনি দেখা শুরু করলেন, উনি দেখতেন শুধু, অন্য কেউ দেখবেন না, এটাই স্বাভাবিক। এই ধরনের ব্যাপারগুলো ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। তো ওনার বেলাও এরকমই হওয়া শুরু হলো। লেখাপড়ার মান একেবারেই খারাপ, উনি জানতেন, পড়তেন, কিন্তু পরীক্ষার খাতায় লেখার আগে এই ঘটনা ঘটতো। কলমের উপরে সাপ বসে থাকে, ছোট্ট একটা সাপ ফনা তুলে বসে আছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, এরকম যদি হয় যে আমরা কেউ কলম দিয়ে লিখতে যাচ্ছি, সেই কলমের উপরে একটা সাপ বসে আছে, তাহলে ব্যাপারটা কেমন মনে হবে? এছাড়া উনি একা একা থাকতেই পছন্দ করতেন।
সামাজিক বা পারিবারিক যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধরনের হইচই হই হট্টগোল এগুলো ওনার ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতেন না, মন খুলে কথা বলতে পারতেন না। এভাবে ওনার সমস্যা চলতে থাকে। রাস্তায় চলাচলের ক্ষেত্রেও মারাত্মক কিছু সমস্যা দেখা দিত। উনি রাস্তায় চলাচল করছেন, উনি ওনার মতো করে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কোন একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে। উনি গাড়িওয়ালাকে কি বলবেন? গাড়িওয়ালাই বের হয়ে বলে, যাই তুমি চোখে দেখো না, এইভাবে হুট করে রাস্তার উপরে চলে আসছো। অথচ উনি কিন্তু ঠিকঠাক মতোই চলছিলেন। তো এইভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও গাড়ির সাথে ধাক্কা লাগাটা এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যায়। আর উনি যখন স্কুল থেকে বাড়িতে ফিরতেন, তারপর স্কুল পার হওয়ার পর কলেজে ভর্তি হয়েছেন, কলেজ থেকেও যখন বাসায় ফিরতেন, পথির মধ্যে যেই পুকুর বা ডোবা দেখা যেত সেখানেও উনি বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পেতেন, যেগুলো অন্য কেউ দেখতো না। এইভাবেই কিন্তু ছোটবেলা থেকেই ওনার এক দুর্বিষহ জীবন কাটতে থাকে। আর এসব বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যাওয়া হয়েছে। যেই তাকে দেখে সেই বলে তার সাথে খারাপ জিন রয়েছে। এক একজন তাবিজ দেয়, এটা দেয় সেটা দেয়, কোনোটা গলায় পরার জন্য, কোনোটা হাতে পরার জন্য, কোনোটা কোমরে পরার জন্য, কোনোটা এখানে গেড়ে রাখার জন্য, কোনোটা ওখানে গেড়ে রাখার জন্য, পানি ভরা তেল পরা, এগুলো তো খুব সাধারণ বিষয় হয়ে গেছিল তার জীবনে ছোটবেলা থেকেই। এভাবেই চলছে, মাস যায়, বছর যায়, কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। বিভিন্ন জন বিভিন্ন ধরনের নিয়ম কানুন বলে, সন্ধ্যার পরে বাইরে হওয়া যাবে না, ভর দুপুরে বাইরে হওয়া যাবে না, রাত করে কোথাও যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, অনেক ধরনের বাধা দেয়া হচ্ছে তাকে বিভিন্ন ধরনের কাজ করতে। অনেক বিধিনিষেধের মধ্যে তাকে চলতে হয়েছে বিভিন্ন সময়, 40 দিন করতে হবে, 1 মাস, 3 মাস উনি করছেন। পরিবার থেকেও এই বিষয়ে সতর্ক, এই বিষয়গুলো মেনে যাতে উনি চলতে পারেন, তারাও এই বিষয়ে সহযোগিতা করেন, কিন্তু না, কোনো উন্নয়ন হয় না, কোনো উন্নতি হয় না ওনার এসব বিষয়ের। শারীরিক দুর্বলতা, মেজাজ খিটখিটে থাকা, কারোর সাথে মিশতে না পারা, এই বিষয়গুলো কোনোভাবেই বাদ দেয়া যাচ্ছিল না, চলছিল এভাবেই। কিন্তু এভাবে একটা মানুষের জীবন কি চলতে পারে? তারপরেও কিন্তু চলছিল। বিভিন্ন সময় বিভিন্ন হুজুর দেখানো হয়েছে, ওনাকে এক মাদ্রাসার হুজুর দেখানো হলো। সব সমস্যার কথা শুনে কিছু পানি পড়া, সরিষার তেল পড়া, 10টি কাচের প্লেটে কিছু দোয়া লিখে দেন, এগুলো ধুয়ে পানি পান করতে বলেন। এগুলো করার পর তার অবস্থা আরো বেশি খারাপের দিকে যেতে থাকে। এতদিন উনি অজ্ঞান হতেন না, কলেজে ভর্তি হওয়ার পর থেকে উনি মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যেতেন। তারপরে উনি অনেক কিছুই ভুলে যেতেন, এখন বলা জিনিস একটু পরেই ভুলে যেতেন। মাঝে মাঝে এমন ভাবে অজ্ঞান হয়ে যেতেন, দেখে মনে হতো উনি মারা গেছেন, এমন একটা অবস্থা। এরপর এই আকাশ ভাইয়ের বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান ওনারা পান। তো উনি দূর থেকেই নামের উপরে নাকি চিকিৎসা করতে পারেন। আসলে এই আকাশ ভাইয়ের সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা এতটাই ব্যাকুল ছিল যে যে যেটাই বলতো সেটাই তারা মানার চেষ্টা করত। উনি বলে দেন 1 মাস ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না, সবকিছু বাসার ভিতরে, লেখাপড়া যাবতীয় যা কিছু সব বাসার ভিতরে থেকেই করতে হবে, কোনোভাবেই বাড়ির বাইরে হওয়া যাবে না। বাড়ির বাইরে বের তো হবেই না, যদি খুব একান্তই প্রয়োজন হয় বাড়ির ছাদে যাওয়া যেতে পারে সূর্যের আলো লাগানোর জন্য, এছাড়া না। তারপর মাটির হাড়ি দিয়েছেন, সেটা ভেঙে পানি পান করতে হবে, মানে প্রত্যেকটা মাটির হাড়ি একদিন ব্যবহার করে সেটা ভেঙে ফেলতে হবে, সেটা দিয়ে গোসল করতে হবে। সবকিছু করা হচ্ছে, কাজ হচ্ছে না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি ওই জিনদেরকে আটকানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা নাকি কোনো কথাই শোনে না। উল্টো জিনেরাই নাকি ওই কবিরাজকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ বলে দিলেন যে চিকিৎসা উনি করতে পারবেন না। অন্য আর এক কবিরাজের খোঁজ দিয়েছেন, ওই কবিরাজ নাকি আবার অগ্রিম টাকা ছাড়া কাজই করে না, কাজ না হলে টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পানি লাগবে, যেই নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা, আম পাতা একটি মাটির হাড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাড়িতে ঝাড়ফুঁক করাবেন। এই সমস্ত কাজ করানোর পরও কোনো ধরনের কোনো উন্নতি হলো না। এরপর বিরক্ত হয়ে কিছুদিন চিকিৎসা বন্ধ করে রেখেছিলেন এই আকাশ ভাইয়ের পরিবার। একদিন ওনার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি এই আকাশ ভাইকে দেখে হাসেন
এবং আকাশ ভাইয়ের হাত দেখে বললেন যে উনি নাকি রূপ ধারণ করেন, অর্থাৎ আকাশ ভাই নাকি রূপ ধারণ করেন। ওই সময় নাকি আকাশ ভাইয়ের কোনো জ্ঞান ছিল না। ওখানে যাওয়ার পর উনি সেন্সলেস হয়ে যান। বড়দের মুখে শুনেছেন যে ওই কবিরাজ এক মহিলার উপর জিন হাজির করেছেন, আর ওই জিন এসে আকাশ ভাইয়ের হাত দেখে বলেন যে একে যে ধরেছে সে হচ্ছে জাদুকরী, যত চিকিৎসাই করা হোক না কেন সে জাদু করে চিকিৎসার সব কর্মকাণ্ড নস্যাৎ করে দেয়। এরপর সেই কবিরাজ কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই যেই ধোঁয়াটা, ওই পুরানোর সময় যে ধোঁয়াটা হয় সেটা আকাশ ভাইয়ের চোখে লাগানো হয়। 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলা হয় গোসল করানোর জন্য। এভাবেই করতে করতে চলে যায় আরো কিছুদিন। যতদিন যাচ্ছিল উনি ওনার পরিবার থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। উনি তো বড় হচ্ছেন, এখন তো সব বোঝা শিখেছেন। এভাবে একটা মানুষের জীবন চলছিল। এরপর বাংলাদেশের খ্যাতনামা এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা শেষে তারা এই আকাশ ভাইকে কাউন্সিলিং করতে বলেন। প্রতিটা কাউন্সিলিং সেশন কিন্তু বেশ ব্যয়বহুল ছিল, তবুও সেগুলো করানো হয়েছে। ডাক্তাররা এই আকাশ ভাইকে মানসিক রোগী ভেবে ঘুমের ওষুধ দিতেন। এই ওষুধ খেলে দিনের অর্ধেকটা সময় ওনার ঘুমেই কাটত। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত উনি ঘুমিয়েছেন। 2 মাস ওষুধ খাওয়ার পর উনি এই ওষুধ খাওয়াটা বন্ধ করে দেন। উনি বুঝতে পারলেন এই ওষুধ খাওয়ার পর এই ওষুধ ছাড়া ওনার ঘুম আসছে না, অর্থাৎ উনি এই ওষুধের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। এটা তার এই সমস্যার উপর মরার উপর খাড়ার ঘা হিসাবে এসেছে। এরপর এই আকাশ ভাইয়ের মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পান। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে ওনাদের মনে হয় যে এই আকাশ ভাইকে সুস্থ করা তার জন্য কোনো বিষয়ই না। কত রাজা উজির মেরেছেন তার গল্প ওনাদেরকে শোনাতে লাগলেন। এরপর কবিরাজ ভরসা দিলেন যে উনি আকাশ ভাইকে সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছেন, তাই এই আকাশ ভাইয়ের উপর উনি জিন হাজির করাবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার বাড়ি কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন, তাদের উপর জিন হাজির করলেন। তিনি তাদের এমন ভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হা না দিয়েই দেয়া যায়। এই ধরনের কাজকর্মে ওনারা কিছুটা আশ্বস্ত হয়েছেন, তবে ওনাদের সাথে অর্থাৎ আকাশ ভাইদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন যে কবিরাজ মশাই আমার উপর জিন হাজির করান তো। তখন নাকি ওই কবিরাজ ওনাদেরকে নানা ধরনের ভয় ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে কি কবিরাজ দায়ভার নেবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটাও একটা ভাওতাবাজি হতে পারে। এই ধরনের ভয় ভীতি দেখানোর পর একটা পর্যায়ে এই আকাশ ভাইয়ের পরিবার বলেন ঠিক আছে ঠিক আছে, আপনি যার উপর জিন হাজির করতে চান করেন। এরপর ওই জিন হাজির করে বিভিন্ন জিনিস প্রশ্ন করছে। একটা পর্যায়ে ওই কবিরাজ বলে যে এই যে আকাশ নামের ছেলেটা সে এতদিন যা বলছে সব মিথ্যা কথা। বিভিন্ন ধরনের দোষারোপ এই আকাশ ভাইয়ের উপর করা হয়। আকাশ ভাই তো আকাশ থেকে বলেন যে কি বলে, সারাটা জীবন যতটুকু আমি পার করেছি এই বয়সে আমি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই কবিরাজ বলে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। কবিরাজ উল্টো আকাশ ভাইকে খুব ধমকাতে লাগলেন, বারবার বলছেন যে তুমি মিথ্যুক। তো যাই হোক, কবিরাজ এরপর বলেন যে ওর সাথে থাকা জিনটাকে ওই নাকি আটকে ফেলেছেন। ওনার অনুগত একটা পরী এসে নাকি আবার ওই জিনটাকে খেয়েও ফেলেছে। আর কাজটা শেষ হওয়ার পর উনি বললেন যে কোনো পারিশ্রমিক উনি নেবেন না, পারিশ্রমিক না নিলেও তার ভক্তদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে, আর এই আকাশ ভাইয়ের জানের সাদাকা হিসাবে কিছু দান খয়রাত করতে হবে। কোথায় দান খয়রাত করতে হবে সেটাও উনি বলে দিলেন, অথচ উনি বলেছিলেন উনি কোনো পারিশ্রমিক নেবেন না, উনি সুস্থ হবেন। এই কথা শোনার পর আকাশ ভাইয়ের মা বাবা সাধ্য অনুযায়ী বেশ অনেক টাকাই দিয়েছিলেন, নগদ 10,000 টাকা ওই সময় দিয়েছিলেন। তো যাই হোক, এরকম করে আরো বিভিন্ন ধরনের বুজরুকি চিকিৎসা ওনাকে নিতে হয়েছিল একটু সুস্থ হওয়ার আশায়। কারণ একটা মানুষ ছোটবেলা থেকে এই সমস্যা নিয়ে বড় হচ্ছে, স্কুল পার করেছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ পার করে ফেলছে, অথচ কিছুতেই কিছু হচ্ছে না। মাঝে মধ্যে নাকি এই আকাশ ভাই
বিরক্ত হয়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসার কারণে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাও করতে চেয়েছেন, কিন্তু পারেন নাই। তো যাই হোক, এরপর যেই ব্যাপারটা ঘটে, প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো বিভিন্ন ধরনের কথাই বললাম, এখন আসি শেষের কথায়। অনলাইনে বিভিন্ন ধরনের পেজ আমরা দেখতে পাই যেখানে রুকিয়া করানো হয়। যখন সব কবিরাজ ফেল, সব হুজুর ফেল, তাবিজ কবজ ফেল, এরপর অনলাইন ভিত্তিক কিছু পেজে ওনারা নক করেন, তারপর ওনারা এরকম কোনো একটা রুকিয়া গ্রুপে যুক্ত হয়ে রুকিয়া শুরু করেন। রুকিয়ার বিভিন্ন সেশনগুলো চলতে থাকে। রুকিয়া করার সময় শারীরিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, দাঁতে দাঁত লেগে যাওয়া, আত্মহত্যা করার প্রবণতা, গোংরানি, এভাবে চলতে থাকে। সেশন যখন একটার পর একটা হচ্ছে, এরপর ওনাকে যখন বলা হতো, অর্থাৎ আকাশ ভাইকে বলা হতো তুমি কালেমা পড়ো তো, উনি চেষ্টা করতেন, তখনই নাকি অজ্ঞান হয়ে যেতেন, অর্থাৎ ওই দুষ্টু জিনেরা এসে তাকে অজ্ঞান করে দিত। তো এভাবে কিন্তু চলছিল, একটার পর একটা সেশন চলছিল। আস্তে আস্তে ওনার ভেতরে থাকা ওই জিনগুলো দুর্বল হতে থাকে। রুকিয়ার সেশন অনেকগুলো করা হয়েছিল, সমস্যা অনেক কমে আসে আস্তে আস্তে। এরপর আবার উনি স্বাভাবিক জীবনে ফেরত আসতে শুরু করলেন। এই আকাশ ভাই কিন্তু নামাজ রোজা করতে পারতেন না, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ওই নামাজ পড়তে পারতেন না। নামাজে দাঁড়ালে সব ভুলে যেতেন, কয়টা সেজদা করলেন ভুলে যেতেন, কয় রাকাত নামাজ পড়লেন সেটা ভুলে যেতেন। নামাজের ভিতরে একসময় বিরক্ত হয়ে বিতৃষ্ণা চলে এসে নামাজ ছেড়ে দিতেন। রোজা করতে পারতেন না, রোজা রাখলেও এমন ক্ষুধা লাগতো বা ভুলে খাবার খেয়ে ফেলতেন, ইচ্ছা করেও খাবার খেয়ে ফেলতেন, মানে এমন ভয়ঙ্কর ক্ষুধা মনে হতো উনি মারা যাবেন। তো এইভাবেই জীবনের অনেকগুলো বছর উনি পার করে ফেলেছেন। আল্লাহর রহমতে শরিয়া সম্মত রুকিয়া নেয়ার পর উনি স্বাভাবিক জীবনে ফেরত আসতে থাকেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নরসিংদীর পলাশ থানা থেকে হৃদয়। তিনি বর্তমানে কাতারে বসবাস করছেন এবং সেখান থেকে তিনি অতীতে আমাদের সাথে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছিলেন। তো হৃদয়ের আরো একটি ঘটনা তিনি পাঠিয়েছেন এবং আমি সেটা শেয়ার করব। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি হৃদয়ের ঘটনায়। এই ঘটনাটি কিন্তু যেখানে ঘটেছে সেই জায়গাটা কিন্তু হৃদয় নিজে দেখে এসছে এবং এটাই হচ্ছে এই ঘটনার স্পেশালিটি। যাই হোক, 2010-এর দশক, মানে ওই 2010-এর পরে কোন একটা সময় হৃদয়ের বাবা তাকে তার ব্যবসার কাজে পাঠিয়েছিল। তাদের ব্যবসাটা ছিল বাংলাদেশেরই দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো একটা জায়গায়। তো সেখানে তাকে যেতে হয়েছিল এবং যেই জায়গায় সে গিয়েছিল সেটা কিন্তু একদম নিখাত গ্রাম, মানে সেখানকার যে জেলা শহরের থেকে বেশ খানিকটা দূরে, এবং যেখানে সে গিয়েছে সেখানে কেবল বিদ্যুৎ আসছে, মানে বিদ্যুতের যে মূল সঞ্চালন লাইন বা পোলগুলা গেছে সেখান থেকে, এবং সেখান থেকে এখনো টানা হচ্ছে বিভিন্ন বাড়িতে যারা কানেকশন নিচ্ছে। আর এই অবস্থা আর কি, বিদ্যুতের সাথে খুব একটা ইউজ হয় না গ্রামের মানুষ তখনও ওইখানকার। তো সন্ধ্যার পরে দেখা যেত যে মানে তখনও মানে একেবারে অন্ধকার হয়ে আসতো, মানে গ্রামের যেই বিদ্যুতের আগে যে পরিবেশটা সেটা সেখানে ছিল। হৃদয়ের কাছে বেশ অন্যরকম, মানে ভালো লাগছে। তো হৃদয়ের বাবা হৃদয়ের জন্য একটা থাকার জায়গা ম্যানেজ করছে, কারণ তাকে থাকতে হবে বেশ কয়েকদিন সেখানে। তো থাকার জায়গাটা হচ্ছে যে তিনি চাইছিলেন যে একেবারেই যেখানে একটু মানুষজন থাকে সেই জায়গায় তাকে একটা ব্যবস্থা করতে, কিন্তু ওরকম পাচ্ছিলেন না, কারণ সব বাসাগুলো আসলে গৃহস্থ বাসা। সেখানে একজন আউটসাইডার যে প্রথম উঠতে গেলে কেমন ব্যাপারটা। তো সেখানকার যেখানে তাদের সাথে ব্যবসার কথাবার্তা গ্রামের সেই বাজারের মানুষদের সাথে, তো হৃদয়কে ম্যানেজ করে দেওয়া হলো সেখানকার স্কুলের কাছে, মানে মূল যে স্কুলটা তার কাছে একটা ঘর। এবং সেই ঘরটা খুব সুন্দর ঘর, মানে বলতে যে মানে একেবারে চৌচালা একটা এরকম টিনের বাড়ির মতো। সেখানে পাশাপাশি এরকম 2-3টা কামরা আছে, ছোট্ট বারান্দা আছে, দরজা আছে। তো ওইটা দেওয়া হলো নিয়ে, এবং ওইখানে নাকি সাধারণত ওখানকার স্কুলের টিচার বা কেউ যদি ওখানে চাকরি সূত্রে আসতো তারা ওই ঘরটাতে থাকতো।
তো যেই সময় হৃদয় গেছে ওই সময় কিন্তু কেউ নাই, পুরো বাসাটা খালি। তো হৃদয়ের আব্বা টেনসড হয়ে গেলেন যে ছেলে একা কিভাবে থাকবে কয়দিন। তো হৃদয় বলতেছে যে আমি পারবো, ম্যানেজ করে নিতে পারবো, যে অসুবিধা নেই বাবা, যাও গা। তিনি তার বাবাকে অনেক বুঝা টুঝা বলতেছেন যে অসুবিধা নেই। তো তার বাবা তারপরও খুঁজে পেতে ওখানকার একটা ছেলেকে ম্যানেজ করে নিয়ে আসলো। ও গ্রামের মানুষের সাথে কথা বলে, মানে তিনি যেখানে ব্যবসার কাজ করছেন তাদের সাথে কথা বলে আলম নামে একটা টিনের ছেলে, মোটামুটি মানে বেশ শক্ত সামর্থ্য ছেলেটা। তো সে বলছে যে হৃদয় যে কয়দিন এখানে থাকবে ও কয়দিন ওর সাথে থাকবে ছেলেটা, এবং তারও একটা কাজ দরকার, এক্সট্রা কিছু টাকা পয়সা পেলে ভালো। তো এবং সে বলছে যে আলম মোটামুটি রান্না বাড়া করতে পারে, সে মোটামুটি মানে রান্না টান্না করে দিতে পারবে, বাজার টাজার করে দিলে। যাই হোক, হৃদয়ের বাবা স্যাটিসফাইড, এবং হৃদয় চিন্তা করলো যাক তাহলে আর তাকে ওই খাবারের জন্য বারবার হোটেলে যাওয়া সেগুলো চিন্তা করতে হবে না, আর যদি যায়ও অসুবিধা কি, এই ছেলেটার সাথে নিয়ে যাবে, ওকেও খাওয়াবে। তো তার বাবা বিদায় নিল। এর মাঝে ঘনিয়ে এলো সন্ধ্যা, আর হৃদয়ের কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ সে যেখানকার বাসিন্দা সেখানে এরকম এত দ্রুত সন্ধ্যা নামে না। আর এখানে সন্ধ্যা নামার সাথে সাথে দেখলো যে বেশ অন্ধকার ঘনায় আসলো, কারণ চারিপাশে সে তার ঘরটা যেখানে সেটা কিন্তু স্কুলের পাশে, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে বিকালেই, এবং তারপরে দেখা যাচ্ছে যে বাকি যে সময়টা, এই সময়টা একেবারে নির্জন হয়ে গেছে স্কুলের, যে এখান থেকে দেখা যাচ্ছে কম্পাউন্ডটা একদম ধুধু করতেছে। আর আরেকদিকে জানলা দিয়ে তাকালে দেখা যাচ্ছে বিশাল এক প্রান্তর, এবং সেই প্রান্তর থেকে অনেক দূরে তটরেখা ক্ষেত। তো ভালোই লাগতেছে। হৃদয়দের ওখানেও যে গ্রাম আছে সেখানেও এরকম সুন্দর প্রান্তর আছে, বাট এখানকার পরিবেশটা কেন যেন একটা ডিফারেন্ট, মানে কোথায় যেন একটা ডিফারেন্স আছে দুইটা জায়গার মধ্যে। আর একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ওখানে, মানে ধূপের যে ঘ্রাণটা আছে সন্ধ্যার সাথে সাথে মনে হচ্ছে ধূপের ঘ্রাণ আসছে কোথার থেকে। তো খুব এনজয় করতেছিল হৃদয়টা, এবং সে বুঝতে পারলো যে এখানকার মানুষ যেহেতু বিদ্যুৎ নতুন আসছে বা বিদ্যুতের সাথে ইউজ টু না, মানুষ হয়তো দ্রুত ঘুমায় যায়, কিন্তু তার পক্ষে এটা সম্ভব না, কারণ সে রাত জাগা মানুষ। তো সে ওই ছেলেটাকে ডাকলো, ওর নাম আলম, এটা একটা ছদ্মনাম দিছি আর কি আমি। তো আলমকে ডাকলো হৃদয়, বলল যে কি অবস্থা, তুমি ঘুমাও কি, আর্লি ঘুমায় যাও? বলে না। তো রাত্রে কি কিছু রান্না টান্না করবা? আলম বলে কি করবো কন, আপনি এনে দিবেন? না। হৃদয় বললো যে না দরকার নাই, এক কাজ করি, আমরা যাই, চলো তোমার নিয়ে বাজারে যাই, ওখানে হোটেলে কিছু খেয়ে আমরা আসবো না। তো ছেলেটা বললো আপনি কইলে কিন্তু রাঁধতে পারি। তো বলে না না লাগবো না, চলো। তো ওই ছেলেকে নিয়ে হৃদয় বেরোয় গেল এবং বললো যে আমি একটু দেখি তোমাদের আশেপাশে। তো হেঁটে দেখলো আর কি, সেই স্কুল ছাড়া আরো চলে গেল। স্কুলের পরে রাস্তাটা একদম নীরব। তো হৃদয় জিজ্ঞেস করলো এটাতে কোথায় গেছে, এই রাস্তা কই গেছে? বলে এই রাস্তা সোজা, যে ওখানে একটা হাইওয়ে আছে, ওই হাইওয়ের ওখানে মিশছে, হাইওয়ের পরে আবার রাস্তা, জংলা রাস্তা। তারপর এই রাস্তা অনেক দূর গেছে, এখানে একটা নদীর পাশ পর্যন্ত, কেউ চলাফেরা করে না সন্ধ্যার পরে এখানে। তো হৃদয় যা শুনলো, বললো আচ্ছা ঠিক আছে, তো চলো এদিকে যাই, ওদিকে না যায় আর এইদিকে যাই। তো হেঁটে হেঁটে আসতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে, তার কাছে বেশ ভালো লাগতেছে এলাকাটা, বাসা বাড়িগুলো দূর থেকে দেখতেছে। সন্ধ্যার পরে যেসব জায়গায় মানে ইলেকট্রিসিটি আসছে সেই বাড়িগুলো একটু ঝলমল হয়েছে, তারা লাইট লাগাইছে অনেক। তো এইভাবে হেঁটে তারা বাজারে গেল, বাজারে গিয়ে এটা ওইটা খেলো, ছেলেটাকেও খাওয়াইলো হৃদয়, এবং রাতের বেলা দুজনে খাওয়া দাওয়া করে বাসায় ফিরলো। বাসায় ফিরে হেঁটে হেঁটে সেই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, বেশ লাগতেছে হৃদয়ের কাছে, এবং সে এনজয় করতেছে, কারণ তাদের এলাকার গ্রামের থেকে এই গ্রামগুলো ডিফারেন্ট। তো আসলো, এসে সে তার রুমে চলে গেল, ওই ছেলে তার মতো ওই পাশের রুমে, মানে তার পাশের ইমিডিয়েট পাশের রুমটাতে ছেলেটা। তো এরকম হৃদয় তার মতো বসে বসে ওইখানে তার মোবাইল ফোনে টুকিটাকি এটা ওইটা দেখতেছে, কারণ তখন ওইখানে আবার ইন্টারনেটের যেহেতু নাই, ইন্টারনেট নাই, ভিতরে স্টোরেজে যা আছে সেরকম মোবাইল ফোনে যা যা দেখা যায় ওরকম ভিডিও, গান ইত্যাদি দেখতেছে, গান শুনতেছে। এগুলা করতে করতে সময় কাটে না হৃদয়ের। তারপর এক সময় চিন্তা করলো শুয়ে পড়বে, তো দরজা লাগায় শুয়ে পড়লো। ওই সময়টা শীত আসি করতেছে, এরকম একটা সময়। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সে কাঁথা টেনে শুয়ে পড়লো গায়ে, এবং অনেকটাই ঘুম চলে আসছে তার। তো তার ঘুমের কতটুকু ডিপ এসেছিল সে বলতে পারবে না। হঠাৎ সে শব্দ পেল তার মাথার কাছে, টিনের মধ্যে মনে হচ্ছে আঁচড়ের শব্দ, কড়কড় কড়কড় করে আঁচড় দিচ্ছে কেউ। এই শব্দটা মনে হয় ঘুমের অতল থেকে তাকে উঠে নিয়ে আসলো, মনে হচ্ছে আঁচড় দিচ্ছে কেউ, কড়কড় 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 শব্দ হচ্ছে মাথার কাছে টিনে, মানে অথবা কোনো শক্ত ডাল বা কিছু দিয়ে যদি কেউ টিনের উপর কেউ নাড়ায় সেরকম। তো হৃদয় বুঝলো যে এই শব্দটা অনেকক্ষণ হচ্ছে দেখে তার ঘুমটা ভাঙছে, এবং এটা একটু লাউড হয়েছে ঠিক তার মাথার কাছে।
সে তাকায়, বোঝার চেষ্টা করতেছে। এবং যেটা হয় আর কি, প্রথম হঠাৎ নতুন কোথাও গেলে বোঝার চেষ্টা করি আমরা কয়েক সেকেন্ড কোথায় আছি, সেই রিফ্লেক্সটা হইলো। তারপর হৃদয় বোঝার চেষ্টা করতেছে যে আচ্ছা কি ব্যাপার। তো দেখতেছে যে সেই এই ঘরের মধ্যে সে তো বাতি নিভাই দিছিল এখানে, এবং এই ঘরটার মধ্যে তখনও কারেন্ট নাই, হারিকেনটা সে অফ করে দিছিল। তো এই রাতে ঝিঝি পোকার ডাকার শব্দ এবং পাশ থেকে হালকা আলো এসে ঢুকতেছে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে, দরজাটার ফাঁক ফোকর দিয়ে এবং জানালার ফাঁক ফোকর দিয়ে। তো হৃদয় খেয়াল করার চেষ্টা করছে কি ব্যাপার। তো হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো তার মাথার কাছে কেউ এরকম মানে শব্দ করতেছে। তারপর সে যখন উঠতে গেছে যে ব্যাপারটা কি বোঝার জন্য, ওই ছেলে কি কিছু করতেছে নাকি পাশে এরকম বসে, তখন সে শুনতে পেল, মনে হলো যে একটা ভারী নারী কণ্ঠে কেউ কথা বলতেছে পাশের ঘরে। তো সে অবাক হলো যে কে, ওই মানে শুনছে যে এই ছেলেটার মানে মা আছে, চিন্তা করলো ওর মা আসছে নাকি রাতের বেলা, এটা চিন্তা করতেছে। কিন্তু এই রাতে ওর মা এত রাতে আসবে, নিশ্চয়ই অনেক রাত। তো হৃদয় বিছানা থেকে উঠে গেল, ওখানে ওই যে চৌকি ছিল আর কি, চৌকির উপরে তোষক টোষক দিয়ে সুন্দর করে দিছে। তো উঠে গেল, উঠে গিয়ে সে আস্তে করে হেঁটে তার ওই টেবিলের উপর রাখছিল তার মোবাইল ফোনটা, ওইটা চাপ দিলে জ্বলে উঠলো স্ক্রিনটা। স্ক্রিনের আলোতে সে দেখতেছে যে তার হারিকেনটা রাখা, ম্যাচটা রাখা। তো হারিকেনটা জ্বালাইলো, হারিকেনটা বাড়াই দিল, দিয়ে সে আস্তে করে মোবাইলটা নিয়ে সে গেল তার পাশের ঘরের যে ওই যেখান থেকে শব্দ পাইছে ওই ছেলেটা যেখানে আছে ওখানে কান পাতলো। কান পেতে সে শুনতেছে, মনে হচ্ছে একটা নারী কণ্ঠে কেউ বিলাপ করে গান গাচ্ছে, এরকম কেমন জানি সুর, একটা গানের মতো আসতেছে। মানে সুরটা কেমন জানি বুকে কামন ধরায়। আর একটু পর পর ওই ছেলেটার বলতেছে, ছেলেটা ওই পাশ থেকে কি জানি বলতেছে, আবার একটা কি মানে সেটা সে বুঝতে পারতেছে না, ওই ছেলেটার কণ্ঠ এবং চাপা টাইপের। তো হৃদয়ের একটু ভয় লাগলো, মানে এই যে কান্না বা এই যে বিলাপ করে কান্না বা সুর করে গানের মতো, আর তার সাথে ওই ছেলেটার কিছু কথা, ভারী ভারী কথা, বাট এটা বুঝতে পারতেছে না কি বলতেছে, অস্পষ্ট। হৃদয়ের কাছে ভয় লাগছে। তারপরও সে দরজা খুললো ঘরের আস্তে করে, খুব সন্তর্পণে, কারণ সে বুঝতে চায় ব্যাপারটা কি। তো খোলার পর সে ঝিঝি পোকার শব্দটা আরো লাউড হয়ে গেছে, এবং সে দেখতেছে যে তার সামনে কিন্তু বারান্দার এখানে পুরা গ্রিল করা আর কি পুরোটা, এবং রাতের আকাশের আলোতে বেশ মোটামুটি উজ্জ্বলই হয়ে আছে বারান্দাটা। তো সে হেঁটে খুব সন্তর্পণে, হৃদয় আসলে করে নেই, শব্দ করে নেই, সন্তর্পণে গেল দরজার কাছে, যে দেখতেছে যে বারান্দার দরজা কিন্তু লাগানো, এবং সে হাত দিয়ে দেখলো বারান্দার দরজায় তালা মারা। তার মানে দরজা খুলে নাই কেউ, বা দরজা খুলে কেউ এসে রাখে নাই। সে আস্তে করে হেঁটে গেল পাশের রুমের দরজাটার কাছে। তো দেখলো দরজা খোলা, পাশের রুমের ছেলেটা যে আছে ওই দরজাটা খোলা। দরজার উপর একটা পর্দা মানে এই পর্দা আসলে খুব ওরকম লাক্সারিয়াস পর্দা না, দুইটা কাপড় দিয়ে পর্দা বানানোটা ঝুলতেছে, এবং মনে হচ্ছে হালকা হালকা পর্দাটা কাঁপতেছে বাতাসে। তো হৃদয় মনে হলো যে শব্দ যেগুলো শুনতেছিল সে নারী কণ্ঠের কান্না বা গানের সেই মানে সুর করে ওরকম, সেটা মনে হলো যে একটু লাউড হয়েছে। তো আস্তে আস্তে সে যখন নাকি পর্দার কাছে গেছে, তার কাছে মনে হলো যে ওই ছেলেটা বেশ চাপা গলায় কি জানি একটা বললো, মানে বেশ চাপা গলায়, মনে হলো যে কিছু একটা, মানে হৃদয়ের উপস্থিতি টের পাইছে এরকম। আর ওই নারী কণ্ঠটা থেমে গেল, একদম পুরো থেমে গেল। তো হৃদয় না ভয় পাইছে, তার সারা শরীর কেমন জানি একটা মানে ঝিম দিয়ে গেছে। সে কিছু না বুঝে উঠেই রুমের মধ্যে ঢুকে পড়লো। সে ঢুকে তার মোবাইলের ওই চাপ দিয়ে লাইটটা জ্বালাইলো। জ্বালায় দেখতেছে যে ওই যে ছেলেটা আলম, সে বসে আছে বিছানার মধ্যে, মাথা এরকম নিচু করে রাখছিল, মানে হৃদয়কে দেখে সামনে তাকাইছে হৃদয়ের দিকে, কেমন একটা ভাবলেশীন দৃষ্টি এবং চোখ খোলা, মনে হচ্ছে সে জেগে আছে। হৃদয় এক সেকেন্ডে ডানে বামে তাকায়, দেখলো কেউ নাই, ঘরটা খালি। তো ছেলেটাকে সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছিলা? তো ছেলেটা তাকে জিজ্ঞেস করলো ভাইজান কিছু লাগবে আপনার? একদম বললো আপনার কিছু লাগবে, উত্তর না দিয়ে। তো সে বললো যে না আমার কিছু লাগবে না। তুমি কার লয়ে কথা কো? আমি শব্দে ঘুম ভাঙলো। ছেলেটা কিছু বললো না, যান ঘুমান ভাই। তাই বলে ছেলেটা শুয়ে পড়লো বিছনার মধ্যে, এবং মনে হলো যে সে ঘুমে তলায় গেল, সাথে সাথে বিছনার মধ্যে শুয়ে তলায় গেল। তো হৃদয়ের কাছে খুব ভয় লাগলো। মোবাইলের আলো নিভে গেছিল, আবার সে চাপ দিয়ে আবার স্ক্রিন লাইট করলো, এবং ভয়ে ভয়ে আস্তে করে এসে তার রুমে আসলো। এসে সে চুপচাপ মানে দরজাটা আটকায় আস্তে করে বিছানায় শুয়ে পড়লো, এবং তার কাছে ভয় লাগতেছিল। তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার পাশের জানালার পাশে কেউ আছে, এরকম একটা ফিল নিয়ে অনেকক্ষণ জেগেছিল হৃদয়। যাই হোক, একসময় সে ঘুমায় যায় এবং তার ঘুম ভাঙে বেলা করে।
বেশ সকাল হয়ে গেছে, তখন 9টা-10টা বাজে। আর তাকে যাইতে হবে বাজারে, তার বাবা যে কাজে পাঠিয়েছে তাকে এখানে ব্যবসা, তাদের কোনো একটা সাপ্লাই এর ব্যাপার আর কি। তো যাই হোক, সে উঠলো, ঘুম থেকে উঠে তার কাছে শরীরটা ম্যাজ করতেছে এবং তার একটু মানে মেজাজটা গরম, যে রাতের বেলা এগুলো কি আজাইরা। এবং ভূত প্রেতের ব্যাপারে তার খুব আগ্রহ, হৃদয়ের বেশ আগ্রহ, এখনো আগ্রহ, কিন্তু জিনিসটা তার কাছে ভৌতিক মনে হয়েছে। তো সে উঠেই তাড়াতাড়ি বের হয়ে গেল ঘর থেকে, যে তার মতো ফ্রেশ হয়ে আসলো বাথরুম থেকে, ওখানে চাপ কল ছিল, পানি দিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এসে সে ডাকতে আলম আলম, কারণ ওই ছেলেকে তো রাখাই হয়েছে তাকে হেল্প করার জন্য। তো দেখলো যে হ্যাঁ ছেলেটা উঠে আসছে, বলছে জি ভাইয়া, ভাইজান কি দরকার? বলছে এই তুমি রাত্রেবেলা কি কার সাথে তুমি কথা বলো, কে ছিল তোমার রুমের মধ্যে? তো বলছে কই কেউ না তো। আমি শব্দ শুনলাম, তোমার এখানে কথা বলতেছিল, কাঁদতেছিল একটা মহিলার কণ্ঠ, কে এটা? এই কে? এইভাবে করে এখন মহিলা এখানে আসছে, পাশের রুমে কেউ আসে নাকি? তো হৃদয়টা বলে পাশে গেল, যে দেখো ওই পাশের রুম খালি, কোনো কিছুই নেই, কোনো ফার্নিচারও নাই। এই পাশের ছেলেটা যে রুমটা থাকে তো চৌকি আছে, আলনা আছে, কোনো কিছুই নেই। হৃদয় জিজ্ঞেস করলাই তুমি বলো আমারে কি ব্যাপার, ঘটনা কি? ছেলেটা বলতেছে ভাইজান ভয় পাইবেন, শুনেন না। মানে আছে, আমার সাথে একটা ঘটনা আছে, ঘটনা আছে, আপনি শুনেন না। কেন, তুমি কি জিনে ধরা? তখন বলে ওইরকম কিছু একটা, আপনি চিন্তা করেন না, আপনার কিছু নেই, সমস্যা নাই। তো হৃদয়ের কাছে একটু অস্বস্তি ফিল হলো। তো ছেলেটা বলল যে ভাইজান আমি একটু দুপুরবেলা যাবো আমার মারে ভাত দিয়ে আইতে, আপনি কি ঘরে থাকবেন না বাজারে যাবেন? তো হৃদয় বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার মারে ভাত দিতে যাও, আমিও যাবো তোমার সাথে। কোথায়? আমার তো দেখা উচিত তোমাদের গ্রামটা ঘুরা, আগে যাই একটু বাজারে, তুমি আমার সাথে বাজারে চলো, কাজ সেরে তোমার সাথে যাবো। তো ছেলেটা বললো ঠিক আছে। তো হৃদয় তার মতো টুকিটাকি কাজ ছেড়ে ছেলেটারে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে যে বাজারে যে নাস্তা করে সেখানে সে তার ওখানকার লোকজনদের সাথে কথাবার্তা যা বলা, যে কিছু ডিল করা, এগুলো করে টুরে তখন দেখা গেছে দুপুর হয়ে গেছে অলরেডি। তো ছেলেটা বললো চলো যাই, তুমি বলে তোমার মার জন্য ভাত নিয়ে যাবা? বলে যে হ্যাঁ। তো কোত্থেকে ভাত নিবা? আমার মামির বাসার থেকে। আচ্ছা ঠিক আছে চলো। তো হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখলো যে একটা এরকম গৃহস্থ বাসার সামনে থেমে ছেলেটা চলে গেল ভিতরে। ভিতর থেকে একটা খাবারের পোটলা নিয়ে আসলো, এসে হাঁটা দিল। তো হাঁটতেছে হৃদয় ছেলেটার সাথে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, গ্রাম দেখতেছে এবং দেখলো সেই যে স্কুল ছাড়া রাস্তা, সেই জায়গাটা নির্জন হয়েছে। মানে স্কুল তো তখনও চলতেছে, স্কুলের পরে নির্জন হয়েছে এবং দুই পাশে ক্ষেত, বড় বড় মানে বিশাল বিশাল প্রান্তর, এবং সেখানে মানুষজন কেউ কেউ ওই যে ফসল কেটে কেটে সরাইতেছে, এরকম অবস্থা। এবং আরো সামনে চলে গেল, ওখানে কিচ্ছু নাই, শুধু ধুধু ফসল কেটে নিছে এবং কিচ্ছু নাই। এরপরে এক জায়গায় গিয়ে তারা দেখলো হাইওয়ে একটা। তো হৃদয়ের কোনো কমপ্লেন নাই, সে কিন্তু হাঁটতেছে, তার কাছে এনজয় করতেছে, অনেক দূর হেঁটে আসছে। কিন্তু তারা হাইওয়েটা দেখলো, হাইওয়েটাও শুনশান, মানে এই দিনের বেলা দুপুরের দিকে গাড়ি ঘোড়া চলতেছে না। সেটা পার হয়ে গেল, তারা পার হয়ে ওই পাশে হাঁটা শুরু করলো। এইবার হৃদয় খেয়াল করলো যে এই জায়গাটা কিন্তু একটা বনাঞ্চলের মতো, গাছ গাছালির মধ্যে দিয়ে হাঁটতেছে, মানে বাগানের ভেতর দিয়ে, এবং হাঁটতেছে এবং পাশে বড় বড় ঘাসও জন্মায় গেছে এরকম। তো হৃদয় জিজ্ঞেস করলো আলমকে যে এখান থেকে সবসময় যাও? হ্যাঁ। ভয় লাগে না তোমার একা একা যেতে? তা আলম বলে যে আগে লাগতো, গত বছর ভয় পাইছিলাম, এরপর থেকে লাগে না। তো হৃদয় বলো গত বছর ভয় পাইছিলাম মানে? এই তুমি বলো তো কি ব্যাপার, তুমি ওই সময় বলতেছিলা যে তোমার সাথে কি আছে, ঘটনাটা বলো তো। তখন আলম বলে না ভাইয়া এখন না, পরে বলবো না আপনার সাথে, চলেন এখন যাই আগে। তখন বলছে বলো 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 কি? না না ভাইয়া পরে বলি। তো হৃদয় বলতেছে যে কি গত বছর কি ভয় পেয়েছিল বলবা না? ভাই একটা জায়গা এখানে আছে, এখানে বেশ ভয়ের, এখানে কিন্তু উল্টা পাল্টা আছে, আমাকে দেখে রাখে, আমার ভয় নাই, মানে আপনারা নিয়ে আইসি তো, চলেন যাই। তো হৃদয় একটু জিনিসটা মনে হলো তার কাছে যে বেশ একটু মিস্টেরিয়াস লাগতেছে। তো সে হাঁটতেছে আলমের পিছনে পিছনে, এবং জায়গাটা ক্রমেই বেশ মানে মনে হচ্ছে গাছ গাছালির ভেতর দিয়ে চলে যাচ্ছে তার, একদম দুই পাশে ঘন জঙ্গলের মতো গাছ, এবং মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলো তারা। এই জায়গাটা বেশ ফাঁকা, এখানে একটা বড় বট গাছ আছে, বেশ বড় বট গাছ, পুরনো বট গাছ, এবং মানে এই যে দুপুরের মধ্যে খর রোদ, সেই রোদটা বট গাছের পাতায় লেগে পুরা জায়গাটা একটা মানে সুন্দর মেইজের মতো তৈরি হয়েছে। মানে এই মানে স্কাইলাইট যেভাবে ঢুকে, এইভাবে স্কাইলিকের মতো এই আলোগুলা পড়তেছে ফ্লোরের মধ্যে, মানে মাটির মধ্যে আর কি। মানে সেই রোদগুলা গাছের পাতা ফোকর দিয়ে হালকা হালকা করে পড়তেছে, আর গাছটাকে বেশ অন্যরকম লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে এরকম, মানে হৃদয়ের কাছে এরকম লাগছে। আর সে তাকায় দেখলো যে সেই গাছের পেছনে, মানে গাছ থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো মন্দির,
এবং এই মন্দিরটা ব্যবহার হয় না, বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা মন্দির, এখন হয়তো ব্যবহার হয় না, এবং দরজা খোলা। মন্দিরের ভেতরে মানে অন্ধকার, মানে ডিপ অন্ধকার, এবং বেশ অন্যরকম কাজ করা মন্দিরের দেয়ালের মধ্যে, মানে বোঝা যাচ্ছে বেশ পুরনো মন্দিরটা। আর ভেতরে অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু এখান থেকে, এবং আলোর জন্য আরো বেশি দেখা যাচ্ছে না, ব্রাইট আলো, ওখানে অন্ধকার ভেতরে। তো কেমন জানি একটা গা ছমছম করা ভাব আছে। এই মন্দিরের পাশের যে জায়গাটা, আর সেই জায়গাটা পুরো গাছগাছালি দিয়ে ঘেরা। আর মন্দিরটা কিসের মন্দির সেটা কিন্তু বুঝতে পারতেছে না হৃদয়, এবং তার কোনো ধারণা নাই, মানে এরকম মন্দির সে দেখে নাই এর আগে। তো যাই হোক, আলম হেঁটে গেল। আলম হেঁটে গিয়ে সামনে দিয়ে গাছের মন্দিরের দিক তাকাইলো না, সে একেবারে বা দিকে টার্ন নিয়ে মনি হেঁটে গেল, এবং হৃদয়কে ডাকলো, ভাইয়া আসেন, এখানে আসেন। তো হৃদয় একটু সামনে হেঁটে গেছে, গাছ ছাড়া সামনে যেয়ে দেখতেছে যে ঠিক ওই পাশে একটা নদী বয়ে গেছে, এবং এই যে নদীটা এরকম বেঁকে গেছে, এখন মন্দিরের পাশে যে বেঁকে এরকম গেছে, এবং সেই একদম যেখানে হেঁটে গেল আলম তার পাশেই অনেক পাট, ওখানে পাট ছাড়াচ্ছে একটা মহিলা। এবং আলম সোজা ওই একেবারে সামনে গিয়ে পাড় ধরে নেমে গেল, নেমে গিয়ে ওই মহিলার সাথে কথা বলতেছে। এখান থেকে মানে খুব অল্পই শোনা যাচ্ছে কথা। আলম বলতেছে, মা বলছে, ডাকছে, শুনতেছে, মানে বুঝলো এটা তার মা। তো হৃদয়ের চিন্তা হলো যে একজন মহিলা কেন এখানে, এই যে এই কোমর সমান পানিতে নেমে পাট চালাচ্ছে, আর মানুষ নাই। একটু তার কাছেই লাগলো যে একজন মহিলা কেন, সাধারণত এরকম পাট ছাড়ানোর কাজ কয়েকজন মিলে করে, একজন কেন। তো হৃদয়ের কাছে একটুই লাগলো। তো দেখলো যে মা আর ছেলে কথা বলতেছে, কিছু কিছু কথা কানে আসতেছে তাদের ভিতরে। তো সে আর চিন্তা করলো যে না, আমি একটু ঘুরে দেখি, কথা বলুক মা ছেলে। তো সে হেঁটে সামনে গেল, বট গাছের নিচে গেছে। বেশ ঠান্ডা, বট গাছের নিচটা বেশ ঠান্ডা লাগতেছে হৃদয়ের, এবং মানে বেশ অন্যরকম মনে হচ্ছে, গায়ে একটু কাটা দেওয়া, মানে তো যে বললাম যে শীত তখন কেবল আসবে এরকম একটা অবস্থা। দুপুরবেলা যেহেতু রোদ নাই, শীতটা আরো বেশি, এবং গাছের নিচে শীতটা মনে হচ্ছে ওখানে জমাট বেঁধে গেছে এরকম। তো হৃদয়ের গাটা একটু মানে এই শীত লেগে যাচ্ছে আর কি, কাটা দিচ্ছে। তো সে হেঁটে বট গাছটাকে ঘুরলো একবার, বুঝলো বেশ চড়া একটা বট গাছ, এবং ঝুড়ি নেমে গেছে, লতা পাতা নেমে গেছে। ওইটার পাশ দিয়ে একটা চক্কর মেরে সে যখন এইদিকে আসছে, এখন কিন্তু সে একেবারে ওই যে পুরনো মন্দিরের দরজার কাছাকাছি আছে, পুরনো মন্দিরের দরজার কাছাকাছি। হঠাৎ তার কাছে মনে হলো মন্দিরের ভেতরে কেউ একজন তাকায় আছে তার দিকে, ওই দরজা দিয়ে। এবং তাকানো তার কাছে মনে হলো যে চোখ, একজোড়া চোখ তাকায় আছে, এবং চোখটা উজ্জ্বল, বেশ উজ্জ্বল, মানে এই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে চোখটা জ্বলতেছে, এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। এবং তার কাছে মনে হলো ওই চোখের আলোটা, মানে যার চোখ, তার মুখের মধ্যে হালকা ভাবে প্রতিফলিত হচ্ছে, মানে একটা নারীর মুখ হালকা পাতলা দেখা যাচ্ছে এরকম। এবং হঠাৎ করে তার কাছে মনে হয়েছে হৃদয়ের কাছে যে এই চোখটা তাকে ডাকতেছে। হৃদয় আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার দিকে যাওয়া শুরু করলো, এবং সে বুঝতে পারতেছে যে ওই চোখের পলক পড়তেছে মাঝে মাঝে, এবং চোখটাই মনে হয় তাকে ডেকে নিয়ে যাচ্ছে দরজার দিকে। অনেক দূর চলে গেছিল হৃদয়, মানে অনেক পা চলে গেছিল। এই সময় পিছন থেকে সে ডাক শুনলো, ভাইজান। তো এটাতে তার মানে সম্বিত ফিরল আর কি। সে হঠাৎ করে মনে, কিরে, সে তাকায় দেখলো সামনে কোনো চোখ টোক কিছু নাই, অন্ধকার একটা দরজা, মন্দিরের খোলা দরজা। পিছনে ভাইজান বলে ডাকছে, ভাইজান এদিকে আসেন, ভাইজান এদিকে আসেন, মানে খুব ব্যস্ত হয়ে ডাকতেছে ছেলেটা। এবং দেখলো একটু পর ছেলেটা সামনে এসে তাকে টেনে ধরলো হাত। মানে এই ছেলেটা কিন্তু অনেক অন্যরকম, আলম ছেলেটা একটু ঠান্ডা টাইপের, সে হাত ধরে টানার প্রশ্নই আসে না হৃদয়কে, কিন্তু চলেন চলেন, তাড়াতাড়ি চলেন এখান থেকে। তো হৃদয় বললো যে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? বলে আপনি চলেন তো, আপনি তাড়াতাড়ি চলেন, বলে হাঁটা দিল, এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে হৃদয়কে। তো হৃদয় আর কিছু বললো না, সে হাঁটতেছে। সে শুধু মনে করলো কে কাকে দেখছিল, সে ভিতরে এরকম চোখ তুলতেছে, ডাকতেছে। এবং হৃদয়কে নিয়ে মানে টেনেই হাত ধরেই নিয়ে চলে আসছে অনেক দূর আলম। আস্তে আস্তে এক সময় হাতটা ছাড়লো, ছেলে বলে চলেন ভাইয়া। তো হৃদয় বলতেছে, কি ঘটনা বলো তো, তুমি এরকম ভাবে আমরা টাইনা নিয়ে আসলো ওইখান থেকে। তো আলম তাকে বলছে, ভাই আপনি কি কিছু দেখছিলেন সামনে? আপনি ওইদিকে যাইতেছিলেন কেন মন্দিরের ভিতরে? তখন হৃদয় একটু থতমত খেয়ে গেল। সে বললো যে তোমার কি মনে হয় আমি কিছু দেখছি? হ্যাঁ আপনি দেখছেন কিছু, কি দেখছেন? তখন বললো যে আমি দেখছি একজোড়া চোখ, একটা মানুষ বা কিছু একটা আমার ডাকতেছে ভিতরে। তো বলে খুব ভালো করছেন, আল্লাহ আপনার বাঁচাই দিচ্ছে, আপনি জান নাই। বলে কেন? সমস্যা আছে এখানে। আপনার আমি বলছিলাম না যে আমার কিছু একটা হয়েছিল এখানে, সেটা এখানে এসে হয়েছিল, আপনারা বলবো চলেন।
কিন্তু এখান থেকে এখানে দাঁড়ায় না, চলেন। তো বলে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেল, এবং ওই রাস্তা পার হওয়ার আগ পর্যন্ত আলম আর কোনো কিছু বললো না হৃদয়কে। এবং রাস্তা যখন পার হয়ে গেছে তখন আলম বলা শুরু করলো, ভাইয়া বুঝছেন, এই যে দেখছেন ওই নদী, ওইখানে ওই পাট করে, এইখানে আসলে কেউ কাজ করতে চায় না। এই যে পাট ছাড়ায় যে কেউ কাজ করতে চায় না, এবং এই মহিলারাই করতো আর কি কাজটা। এখানকার মহিলারাই মেইন কাজ করে, গ্রামের এখানকার মহিলারাই মূল কর্মট, এরাই কাজ করে। কিন্তু ওই জায়গাটায় ওইখানে যে পাট করে, ওই জায়গায় কেউ যাইতে চায় না। আমার মা আবার অনেক সাহসী, আমার মা এই কাজগুলা করে, সে যায় যে পাট চালায়। তো মার লগে সাধারণত আরেকজন মহিলা কাজ করতো, 2 জন, আর আমি তো এরকম খাবার নিয়ে যাইতাম। এটা আমার মায়ের জন্য খাবার নিয়ে দুপুরে যাইতাম, বইতাম। মায়ের খাওয়া শেষ হলে এই থালা বাটি নিয়ে আসতাম আমি, মা খাইতো, আবার অনেক সময় মায়ের সাথে আমি বইও খাইতাম। তো গত বছর কি হয়েছে জানেন? কি বলে, একদিন এরকম আমি যাইতেছি খাবার লয়ে, তো ওই দিন ঝড় বৃষ্টি আইব, আকাশ মেঘ করে লাইছে, মানে একদম পুরা গড় গড় করে মেঘ ডাকতেছে, অন্যরকম একটা অবস্থা, এবং মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝুম। তা আমি রওনা দিছি আমার মামার বাসার থেকে খাবার নিয়ে, হাতে একটা ছাতি আর খাবারের এই পোটলার সাথে। তো আইতেছি, আই হাইওয়ে পার হইলাম, এখান দিয়ে ঢুকলাম জঙ্গল দিয়া। জঙ্গল তো মনে করেন যে অন্যরকম অন্ধকার, আর আমার বয়স আরেকটু কম ছিল, গত বছর 1 বছর কম ছিল তখন। হাইটে আইতেছি, আর আমি তখন ভয় পাইতাম, এখন না ভয় পাই না। কেন পাই না সেটা কমুন আপনারে। তো তখন ভয় পাইতাম। তো তখন এইখান দিয়ে আইতেছি, ভয় লাগতেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে ঢাইকা, একদম গুড়গুড় করে বিজলি চমকায় আর বাস পড়ে। এর মধ্যে দিয়ে হাঁটতে 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 একসময় আইলাম এই গাছের কাছে। কেন জানি গাছের কাছে এসে ভয় লাগলো ভাইজান। তাকায় দেখি ওই মন্দিরের দরজার মধ্যে 2টা চোখ আমার দিকে তাকায় আছে। তা আমার একেবারে মানে কলজা শুকায় গেল যে ব্যাপারটা কি। পর মুহূর্তে দেখলাম নাই। তো মনে করলাম এটা হয়তো আমার মনের ভুল, ভয় পাইতেছি এর জন্য। তো হাইটা হাইটা যখন আরেকটু সামনে গেছি, হঠাৎ করে একটা গঙ্গানির শব্দ শুনলাম। গঙ্গানির শব্দ শুনে আমি দেখি ওই যে মন্দিরের পাশের জায়গাটার থেকে, ওই যে গাছগাছালি দেখছেন না, ওই জায়গায় কিন্তু পুরানো একটা পুষ্করণী আছে, ওখানে কেউ যায় না। ওই পুষ্করণীর সামনের রাস্তা দিয়া আমি দেখি একটা মানুষ খাড়া রইছে, হে বেটার লুঙ্গি পরা, খালি গায়ে, কিন্তু তার মাথাটা দেখা যায় না। মাথার জায়গায় মনে হয় কেমন জানি একটা ঘোলা জিনিস, কিন্তু মাথাটা দেখা যায় না। গঙ্গাইতেছে ওইখান থেকে লোকটা। হয়ে বেটা আস্তে করে একটু সামনে এলো, হাতের মধ্যে একটা দাও, আমার এরকম হাত দিয়ে এরকম ডাক দিল। আমার হাতের খাবারের পোটলাটা মনে বাতাসে ভাইসা উঠলো, মানে আমার হাত থেকে ছুঁইটা বাতাসে ভাসতেছে আমার সামনে। আমি ভয়ে কি করবো তার ঠিক ঠিকানা নাই। এই সময় আমার কান্দের মধ্যে যেন কে হাত রাখছে, আমার ঝাঁকি দিছে, আর আমি বেহুশ হয়ে গেছি। তো পরে শুনছি আমার মায়ের কাছে যে আমার মায় নাকি ওই দিন একলা ছিল, মানে ওই মহিলা আর একটা কাজ করে, সে নাই। তো আমার মায়ের মনটা উসকুস করতেছিল, এবং এই তুফান আইতেছে এর জন্য, আকাশে বৃষ্টি, আমার মা কাজ ছেড়ে উঠাইব, আমার লেগে আবার অপেক্ষা করতেছিল যে আমি কখন আসি। তো আমার মা উঠা আইসা নাকি দাঁড়াইছে সামনে